সালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। আজকে আমাদের হচ্ছে বল চ্যাপ্টারের লেকচার 3, যেখানে আজকে আমরা টাইপ হিসেবে বাছাই করেছি কপিকল বা পুলি সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আমাদের চ্যাপ্টার 3-তে আলোচনা করা হয়েছে। আমরা সেই সংক্রান্ত বোর্ড কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে এখান থেকে 3টা প্রশ্নকে বাছাই করেছি। 3টা প্রশ্ন বলতে আসলে 3টা উদ্দীপক। 3টা উদ্দীপকের অধীনে আমরা টোটাল প্রশ্ন রেখেছি কয়টা? 4টা। প্রথম উদ্দীপকে 2টা প্রশ্ন, সেকেন্ড উদ্দীপক একটা, এবং থার্ড উদ্দীপকে কয়টা? একটা প্রশ্ন। এই 4টা প্রশ্ন মোটামুটি করলে কপিকল বা পুলি অর্থাৎ এসএসসি লেভেলের যে ম্যাথগুলো আসে কপিকল রিলেটেড থেকে, ওইখানে আর কোনো প্রবলেম আশা করি আর থাকবে না। ঠিক আছে? কপিকলের কথাবার্তা কিন্তু আমাদের বইতে বা আমাদের যেটা বোর্ড বই সেটাতে কিন্তু খুব একটা কি বেশি বা গুরুত্ব সহকারে পড়ানো হয়নি বা ভালো করে এক্সপ্লেনেশনটা দেওয়া নেই আসলে। কেমন? ওইখানে শুধুমাত্র একটা চিত্র দিয়ে হালকা একটু এক্সপ্লেনেশন খুব বোঝানো হয়েছে যে এখানে আসলে মানে ফোর্সটা বা বল কিভাবে কাজ করে মূলত, বা তলের সাথে ঘর্ষণের যে সম্পর্ক সেই রিলেশনটাকে একটু করে জাস্ট ব্যাখ্যা করা হয়েছে ছোট্ট করে। কিন্তু আসলে প্রশ্ন যে লেভেলে আসে বা বোর্ড এক্সামগুলোতে প্রশ্ন যে লেভেল থেকে হয় ওই লেভেলে আসলে কি নাই, মানে এই ধরনের প্রশ্নগুলো আমাদের বা এই ধরনের প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হবে সে আইডিয়াটা আমাদের বইয়ে কিন্তু আসলে দেওয়া নেই। যাই হোক, আমরা এই 4টা প্রশ্ন মোটামুটি যদি সলভ ভালো মতো বুঝে, বেসিক কনসেপ্টটা বুঝে যদি এই প্রশ্ন সলভ করতে পারি, বোর্ড এক্সাম রিলেটেড বা অন্যান্য কপি করতে এসএসসি লেভেলের যেগুলো কপি কলার ম্যাথ ওই রিলেটেড আর কোনো প্রবলেম আশা করি থাকবে না। তো চলো ক্লাস শুরু করা যাক। আমরা একটু দেখি আমাদের প্রথম উদ্দীপক কি বলছে। একটা চিত্র দেওয়া আছে প্রথম উদ্দীপকে। চিত্রটা হচ্ছে 3টা বস্তুর সমন্বয়ে একটা পুলি সেট করা হয়েছে বা কপিকলের একটা মানে স্ট্রাকচার সেট করা হয়েছে। কপিকল কিন্তু একটা লিভার, কেমন লিভারের মতো কাজ করে। লিভার বলতে আমরা যেটা বুঝি, মনে করো অল্প পরিমাণে বল প্রয়োগ করে অনেক বেশি পরিমাণে কাজ করা, মানে ইনপুটটা কম হবে বাট আউটপুটটা কি আসবে? বেশি আসবে। যেমন তুমি সিম্পল চিন্তা করো, হাতুড়ি। হাতুড়ি একটা লিভার। এখন মনে করো একটা পেরেককে যদি আমরা হাতুড়ি ছাড়া যদি কি করতে চাই, কোনো একটা কাঠের মধ্যে ভেতর প্রবেশ করাতে চাই, মানে কাঠু মানে হাতুড়ি ছাড়া, শক্ত কোনো বস্তু ছাড়া, ধরো হতে পারে সেটা হাত দিয়ে বা অন্য কোনো, তখন কিন্তু আমরা সহজে সেটাকে প্রবেশ করাতে পারবো না। বাট তুমি যদি চিন্তা করো হাতুড়ির যে লিভারটা আছে মানে হাতুড়িটা, ওটা দিয়ে কিন্তু তুমি খুব সহজে কি করতে পারতেছো, ওই পেরেকটা দেওয়ালের মধ্যে প্রবেশ করাতে পারতেছো। তো লিভার কি করে, মানে অল্প পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে বেশি পরিমাণ কাজ করায়, ঠিক আছে, আউটপুটটা বেশি নিয়ে আসে। একইভাবে কপিকলের বিষয়টা এরকম। তোমরা আশা করি কপিকল দেখছো, ওই যে কুয়াতে বালতি দিয়ে পানি উঠায় না, তো ওইখানে যে মানে একটা লিভারের মতো অংশ থাকে এরকম গোলাকার, যেটার সাথে দড়িটা হচ্ছে কি দুই প্রান্তে ঝুলানো থাকে, এক প্রান্তে বালতি আরেক প্রান্তে দড়িটা কি একজনে টেনে নিচ থেকে কি করে পানি উঠিয়ে নিয়ে আসে। তো এই সংক্রান্ত যে ঘটনাগুলো আছে এগুলো হচ্ছে লিভারের উদাহরণ, এবং কপিকল একটা কি লিভারের মতো কাজ করে। আচ্ছা, তাহলে আমরা যদি আমাদের উদ্দীপকটা দেখি একটু, 3টা বস্তুর মধ্যে দেখো এখানে একটা এ বস্তু, এখানে একটা বি বস্তু, এবং এখানে একটা কি সি বস্তু দেওয়া আছে। দুঃখিত, আমি একটু অসুস্থ আসলে, যার কারণে গলাটা। আচ্ছা, তাহলে এ বি সি এর সমন্বয়ে এই কপিকলটা সেট করা হয়েছে, যেখানে ভর দেওয়া আছে এ বস্তুর ভর হচ্ছে 5 কেজি, বি বস্তুর ভর দেওয়া আছে 12 কেজি, সি বস্তুর ভর দেওয়া আছে কত? 22 কেজি। এই হচ্ছে আমাদের উদ্দীপকের ইনফরমেশন। প্রথম প্রশ্নটা দেখো, এবং এই প্রথম প্রশ্নটাই হচ্ছে কপিকলের একেবারে কমন কোয়েশ্চেন। মানে কপিকল রিলেটেড উদ্দীপক যদি থাকে তুমি একদম নিশ্চিন্তে এটা ধরে রাখতে পারো যে ক নম্বর, মানে এই যে মানে সারফেসের উপর যে বস্তুটা থাকে ওই বস্তুর উপর তো দুই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে এই বস্তুর উপর লব্ধি বলের কারণে কতটুকু ত্বরণ সৃষ্টি হবে, মানে এই বস্তুটা অ্যাকচুয়ালি কতটুকু ত্বরণে মুভ করবে, এই প্রশ্নটা তোমাকে করবেই ওরা মাস্ট, এবং এখানে ত্বরণটা তোমাকে বের করতেই দিবে। তাহলে আমরা প্রথম প্রশ্নটা কিভাবে সলভ করতে একটু বেসিকটা বুঝি। কপিকলের বিষয়গুলো অনেক বাচ্চাদের কাছে একটু কঠিন লাগে, কেন জানো? কারণ তারা মানে ম্যাক্সিমাম বাচ্চারা এটা চিন্তা করে যে যেরকম একটা শর্টকাট সূত্র, ধরো আমরা গতি চ্যাপ্টারের ম্যাথগুলো সূত্রের অধীনে করি, মানে ডিরেক্ট উদ্দীপক থেকে ভ্যালুগুলো সূত্রে বসিয়ে দেই, ভ্যালু চলে আসে। তো কপিকলের ক্ষেত্রে কিন্তু তুমি শুধু সূত্রের অ্যাপ্লাইটা জরুরি না, মানে এখানে সূত্র অ্যাপ্লাই করে যে অনেক বেশি ম্যাথ করে ফেলবে বিষয়টা এমন না। বেসিক যদি না বুঝো তুমি এখানে কিভাবে ম্যাথটা শুরু করতে হবে এটা নিজেই বুঝবে না। এটাই সবচেয়ে বড় সমস্যা, যার কারণে কপিকলের ম্যাথগুলো তোমাদের কাছে কঠিন লাগে। একটু বলি, মাথা ঠান্ডা করে একটু খেয়াল করো কিভাবে শুরু করবা, তুমি চিন্তা করবা কিভাবে কপিকলকে। তুমি প্রথমে কপিকলের যে সিস্টেমটা তোমাকে দেওয়া হয়েছে ওইখানে একটু দেখবা, দেখো এই যে দুইটা ঝুলন্ত বস্তু, কেমন ঝুলন্ত বস্তুগুলো হচ্ছে কি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে তাদের ওজনটা কাজ করতেছে, তাই না? তো তুমি প্রথমে একটা বিষয় ফাইন্ড আউট করবে, সেটা হলো কোন পাশে, অর্থাৎ মূল বস্তুর সাথে তো দুই দিকে দড়ি দিয়ে বস্তু বাঁধা আছে। তুমি জাস্ট প্রথমে একটা প্রশ্নের উত্তর খুঁজবে, সেটা হলো কোন পাশে বেশি ভরের বস্তু ঝুলন্ত অবস্থায় আছে। জাস্ট প্রথম প্রশ্ন,
কপিকল দেখে মাত্র ওই কপিকলকে জিজ্ঞাসা করবা তোমার কোন পাশে বেশি ভরের বস্তু আছে। এই যে দেখো কপিকল তোমাকে বলে দিচ্ছে এই যে ওর এই পাশে 22 কেজি ভরের বস্তু, তাহলে এদিকে একটা 12 কেজি ভরের ঝুলন্ত বস্তু, এদিকে 22 কেজি ভরের একটা ঝুলন্ত বস্তু। তো তুমি কপিকলকে প্রশ্ন করো তো, ও বলে দিচ্ছে দেখো তোমাকে ওর এই পাশে সি বস্তুটার ভরটা সবচেয়ে বেশি, তাহলে এই বস্তুর ওজনটা কি হবে, সবচেয়ে বেশি হবে। এখন তুমি প্রথমে এটা ফাইন্ড আউট করার পর তুমি এটা সেট করে নিবা বস্তু যেদিকে ঝুলন্ত অবস্থায় মানে ভরটা বেশি, ঝুলন্ত বস্তুর ভর যে অংশে বেশি, পুরো কপিকলের সিস্টেমটা সবসময় ওইদিকে মুভ করবে। অর্থাৎ এই এ বস্তুটা আস্তে আস্তে ধীরে ধীরে কোন দিকে মুভ করতে থাকবে, এই ডান পাশে মুভ করতে থাকবে। অর্থাৎ সি বস্তু ধীরে ধীরে নিচে নামবে এবং এ বস্তুটা ধীরে ধীরে সি বস্তুর দিকে, এই যে সারফেস এটার দিকে আস্তে আস্তে মুভ করবে। এখন কথা হচ্ছে স্যার কেন এদিকে কেন মুভ করবে না? কারণ হচ্ছে স্যার এদিকের অভিকর্ষ বলের প্রভাবটা বেশি, অর্থাৎ এদিকে ভূমিতে অভিকর্ষ বল বেশি কাজ করবে এই বস্তুর তুলনায়। কারণ আমরা জানি ওজন হচ্ছে আসলে বস্তুর অভিকর্ষ বল, একটা বস্তুকে পৃথিবী যে বল আকর্ষণ করে সেটাই তার অভিকর্ষ। তাহলে এটার যেহেতু ভর বেশি, এটার ওজনও বেশি হবে না, যার কারণে এটার উপর অভিকর্ষ বলের প্রভাবটা বেশি থাকবে। তো আলটিমেটলি পুরো সিস্টেমের যেটা লব্ধি, এই বস্তুর ওজনও ঠিকই নিচে কাজ করবে, কিন্তু লব্ধিটা কাজ করবে কার দিকে, বেশি ভরের বস্তু যেটা তার দিকে লব্ধিটা কাজ করবে। মোটামুটি একটু শুরু কিভাবে করতে হবে এই আইডিয়াটা নিশ্চয়ই আমরা পাইছি। এবার আমি তোমার একটু এক্সপ্লেনেশনটা বুঝাই। প্রথম নাম্বার প্রশ্নের জন্য তুমি সবসময় সিকিউতে যখন অ্যান্সার করবা একটু ফিগারটা ড্র করবা। এই যে দেখো এটা হলো এ বস্তু, এখন এ বস্তুর এই পাশে যে বস্তুটা ঝুলন্ত সেটা হলো কি সি বস্তু, আর এই পাশে যেটা ঝুলন্ত আছে সেটা হলো বি বস্তু। আচ্ছা এখন খেয়াল করো, ভালো করে বুঝবা। তাহলে এই বস্তুর ওজন এখানে তিনটা বস্তু দেখো, এই যে সি বস্তু এটার ওজনটা সোজা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। একইভাবে ডাব্লিউ মানে বি বস্তুর ওজন আর কি, ঠিক আছে, ডাব্লিউ মানে তো ওজন, ওয়েট। তাহলে ডাব্লিউ সিও নিচের দিকে কাজ করতেছে, ডাব্লিউ বিও কি নিচের দিকে কাজ করতেছে। তো এই বস্তুর একটা ওজন আছে না, ওটা কি কোনো দিকে কাজ করতেছে? উত্তর হচ্ছে নর্মালি আমরা জানি বস্তুর ওজন সবসময় কি পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, এই বস্তুর ওজনও ঠিকই কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। বাট এইটার উপর কোনো ওজন মানে ফিল করবে না সে ওজনটা, কেন করবে না জানো? কারণ ও একটা সারফেসের উপর আছে, এই যে একটা তলের উপর আছে, তলের উপর থাকার কারণে ওই তল তাকে একটা কি দিবে, প্রতিক্রিয়া বল দিবেন উপরের দিকে। এবং আমরা জানি ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর কি হয়, সমান হয়। অর্থাৎ বস্তুর ওজনটা হচ্ছে এই তলের উপর কাজ করতেছে, তলও ঠিক সেম পরিমাণে বল, ওজনের সমপরিমাণ বল এই বস্তুটার উপর কোন দিকে কাজ করবে, উপরের দিকে প্রয়োগ করবে। যার কারণে এই বস্তুর উপর আলটিমেটলি টোটাল ওজনটা কি করবে না, কাজ করবে না, এই বস্তু তার ওজনটা ফিল করবে না, কারণ এখানে ক্রিয়া প্রতিক্রিয়াটা কি সমান। কিন্তু ওদের ক্ষেত্রে এই বস্তুগুলো ওজনটা ফিল করবে, কারণ দেখো নিচে কোনো তল নাই, এগুলো ঝুলন্ত। তাহলে এটার উপর শুধু অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করতেছে, এখানে কোনো প্রতিক্রিয়া বল নাই। যেহেতু প্রতিক্রিয়া বল নাই, তাহলে এদের ওজন শুধু কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। এখন আসো আরেকটা বিষয় শিখতে হবে, সেটা হলো কোনো বস্তুকে যখন আমরা কোনো দড়ি, সুতা বা কোনো রশির সাহায্যে বেঁধে বল প্রয়োগ করি, তখন ওই সুতার মধ্যে একটা টান বল অনুভব হয়, মানে দড়ির মাধ্যমে একটা বল প্রয়োগ করা হয়, সেটাকে আমরা বলি কি টান বল। তাহলে এই বস্তুটাকে তুমি একটা দড়ি দিয়ে ঝুলাই রাখছো না, ঝুলন্ত অবস্থায় আছে না, তাহলে এই বস্তুর টানটা কোথায় অ্যাপ্লিকেবল হবে? অর্থাৎ এই বস্তু চাচ্ছে নিচের দিকে পড়ে যাইতে, তুমি সুতা দিয়ে তাকে কি করছো, দড়ি দিয়ে উপরের দিকে বেঁধে রাখছো, সো দড়ি উপরের দিকে একটা টান দিচ্ছে না তাকে। যদি দড়িটা না থাকতো বস্তু কি সজোরে নিচে পড়ে যাইতো না, পড়ে যাইতো। তাহলে বস্তু যেহেতু সজোরে পড়তেছে না, তার মানে কি বস্তুর ওজন চাচ্ছে ওকে নিচের দিকে নিয়ে আসতে, কিন্তু এই দড়িটা তাকে আবার কোন দিকে সাপোর্ট দিচ্ছে, উপরে। তাহলে দড়ি তাকে উপরের দিকে টেনে রাখছে, এই দড়ির এই বলটাকে বলা হয় উপরের দিকে যেটা কাজ করতেছে, এটাকে বলে টান বল। কি বল? টান বল। তাহলে আমরা বলতে পারি এই যে দড়ির এখানে উপরের দিকে এই যে উপরের ডিরেকশন একটা টান বল কাজ করবে, যেটা হলো কি টিসি। টি দিয়ে হচ্ছে টেনশন ফোর্স, টেনশন ফোর্স মানে হচ্ছে টান বল, আমরা টি দিয়ে প্রকাশ করি। সি কেন? সি বস্তুর টান বল, বুঝতে পারছি, সি বস্তুর টান বল। এবং এটা একটা দড়ি, কিন্তু খেয়াল রাখবা এই দড়িটা হলো একটা দড়ি একেবারে, এই যে এ বস্তুর সাথে সি বস্তু একটা দড়ি দিয়ে সংযুক্ত। তাহলে এই বস্তুর সব জায়গায় টান বল কি হবে, সি হবে। অর্থাৎ একটা দড়ির সবগুলো পয়েন্টে টান বল কি হয়, সমান হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বেসিক। অর্থাৎ একটা দড়ি দিয়ে যখন তুমি কোনো বস্তুকে বেঁধে রাখবা বা টান টান করে রাখবা, ওই দড়ির অনেকগুলো পয়েন্ট হইতে পারে। যেমন সাপোজ ধরো এখানে একটা পয়েন্ট নিলা, এখানে একটা পয়েন্ট নিলা, এখানে একটা পয়েন্ট নিলা, এই সবগুলো পয়েন্টের টান বল কি হবে, সেম হবে। এটা বেসিক জিনিস। একই দড়িতে টান বল কখনো ভিন্ন ভিন্ন হয় না। যদি দড়ি ভিন্ন হয়, আলাদা আলাদা দুইটা দড়ি থাকে, তখন টান বল ভিন্ন হবে। কিন্তু একই দড়ি হইলে টান বল কখনো কি হয় না, ভিন্ন হয় না। তাহলে আমি যদি এখানে অনেকগুলো পয়েন্ট চিন্তা করি,
এই দড়িটার সকল বিন্দুতে টান বল হচ্ছে টিসি এর সমপরিমাণ, সকল বিন্দুতে। আচ্ছা, তাহলে আমরা জাস্ট এখানে এবার হিসাবটা করি, বিন্দুর দরকার নেই, বোঝানোর জন্য বলছিলাম এটা। আচ্ছা, এবার একইভাবে দেখো তো, এটা একটা আলাদা দড়ি না, এই দড়িটার এই দড়িটা কিন্তু সেম না, এ বস্তুর সাথে দুইটা ভিন্ন দড়ি দিয়ে তুমি কি করছো, বস্তু বেঁধে রাখছো। তাহলে এইটার টান বল এটার টান বল অবশ্যই সমান হবে না, দড়ি ভিন্ন হইলে টান বলও কি হবে, ভিন্ন হবে। দড়ি একই হলে টান বল একই হবে। তাহলে এইটার টান বলটাকে আমরা নাম দিলাম টিবি, অর্থাৎ বি বস্তুর উপর টান বল। এই চারটাই মানে এই যে চারটা রাশি লিখছি, ডাব্লিউ বি ডাব্লিউ সি টিসি টিবি, এই চারটা জিনিস যদি তুমি উদ্দীপকে লিখতে পারো, মানে তুমি যদি অ্যানালাইসিস করে এই জিনিসটা মাথায় ঢুকাইতে পারো, মাথায় সেট করতে পারো যে কপি কলার কনসেপ্টটা এইভাবে কাজ করে, তোমার এখানে আর কঠিন কিছু না। এখন তুমি জাস্ট দেখে দেখে ইকুয়েশন লিখবা। তুমি জাস্ট এইটুক জিনিসটা বুঝছো কিনা আমাকে বলো, ভালো করে কমেন্ট আমাকে জানাবা যে স্যার হ্যাঁ আমি এইটুক জিনিসটা ভালো করে বুঝতে পারছি। তাহলে ডাব্লিউ সি, এটার সাথে টান বল যেটা কাজ করবে ওটা হচ্ছে টিসি, আমরা সি কে মিল রেখে লিখছি। তাহলে ওজন কাজ করবে নিচের দিকে, দড়িটাকে উপরের দিকে টেনে রাখছে, সাপোর্ট উপরের দিকে দিচ্ছে, দড়ির টান বল সবসময় কি উপরের দিকে কাজ করবে, যে বস্তু নিচের দিকে পড়তে চাচ্ছে দড়ি উপরের দিকে তাকে আটকে রাখছে। একইভাবে এখানে টান বলটাও কি উপরের দিকেই কাজ করবে। আচ্ছা, এবার আমাদের কাছে কয়টা বস্তু আছে, তিনটা বস্তু। তিনটা বস্তুর জন্য আমরা তিনটা সমীকরণ লিখব। তাহলে প্রথমে আসো এ বস্তুর জন্য। আচ্ছা, প্রথমে বড়টা সি বস্তুর জন্য হিসাব করি। সি বস্তুর জন্য, সি বস্তুর জন্য ঘটনাটা খেয়াল করো। তোমরা লব্ধি বলের হিসাব নিকাশটা নিশ্চয়ই জানো। লব্ধি বল জিনিসটা হচ্ছে কি রকম, ধরো একটা বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে বিভিন্ন ডিরেকশনে, মনে করো একটা বস্তু, জাস্ট আমি একটা সিম্পল দিয়ে বুঝা, মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর মনে করো এদিকে 10 নিউটন বল কাজ করতেছে, এদিকে মনে করো 5 নিউটন বল কাজ করতেছে। তাহলে এই বস্তুর উপরে কিন্তু দোনোটা বলই কাজ করতেছে, 10 নিউটনও 5 নিউটনও, কিন্তু ডিরেকশনটা অপোজিট না। যদি বিপরীত দিকে বল কাজ করে, মানে একাধিক বল যদি বিপরীত দিকে কাজ করে, তখন এই বস্তুর উপর অ্যাকচুয়ালি বল কাজ করবে কোনটা, লব্ধি বল, এবং সেই লব্ধি বলটা হবে তাদের দুজনের বিয়োগফলের সমান। অর্থাৎ একটা বস্তুর উপর আলাদা আলাদা বল একই সময়ে কি করতে পারবে না, কাজ করতে পারবে না, মানে আলাদা আলাদা করতে পারবে না। তুমি আলাদা আলাদা বল প্রয়োগ করছো, ঠিক আছে, ওটা প্রযুক্ত বল, কিন্তু ওই দুইটা বা একাধিক বলগুলা মিলেমিশে একটা বলে পরিণত হবে, এবং ওই একটা বলই ওই বস্তুর উপর প্রযুক্ত হবে, সেটাকে আমরা বলি লব্ধি বল। একাধিক বলের যেটা মোট ফলাফল, টোটাল রেজাল্ট, সেটাকে বলা হয় লব্ধি বল। যেমন এখানে 5 নিউটন যেটা আসবে বিয়োগ করে, এই 5 নিউটন এটা হলো লব্ধি বল। কিসের কিসের লব্ধি বল, এই 10 নিউটন আর 5 নিউটনের লব্ধি বল। এখন বিয়োগ কেন করছি, কারণ একটা বল এই ডিরেকশনে আর একটা বল কি এদিকে, বিপরীত দিকে যদি কাজ করে, দুইটা বল বা একাধিক বল যদি বিপরীত ডিরেকশনে কাজ করে, লব্ধি বল সবসময় বিয়োগফলের সমান হবে। এই জন্য আমরা কি করছি, এখানে 5 নিউটনটা বিয়োগ করছি। দেখো তো এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই হচ্ছে না। সি বস্তুর উপর ওজন কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। আবার তো ওজন, আমি এখানে তীর চিহ্ন দিচ্ছি, ওজনটা অ্যাকচুয়ালি কি এই বরাবর কাজ করে। আমি যদি তীর চিহ্নটা এখানে দেখাই, বস্তুর ওজনটা কিন্তু কি বস্তুর যে সেন্টার থেকে নিচের দিকে কাজ করবে। তাহলে ডাব্লিউ সিটা নিচে কাজ করতেছে, আর টিসি যেটা টান বল, ওই দড়িটা সি বস্তুকে উপরে টেনে রাখছে, সেটা কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে না। তাহলে এই দুইটা বল পরস্পর কি বিপরীতে ক্রিয়ারত, তাহলে এখানে লব্ধি বল কি বিয়োগ হয়ে যাবে না, এই যে এটার মতো বিপরীত ডিরেকশনে বল যদি প্রয়োগ হয়, আমরা জানি লব্ধি বল কিভাবে বের করে, বিয়োগ করে বের করে। তাহলে আমরা বলতে পারি লব্ধি বল, যেটাকে আমরা এফ নেট বলি বা এফ প্রাইম বলি, মানে লব্ধি বল মানে নিট ফোর্স আর কি, এফ নেট লিখতে পারো তুমি এটা। এখন এখানে কি হবে, ডাব্লিউ সি মাইনাস কি হবে, টিসি। এখন একটা প্রবলেম হবে, স্যার এখানে ডাব্লিউ সি যে বড়, আপনি বুঝলেন কেমনে? এখানে তো আপনাকে ভ্যালু দেওয়া ছিল, এই যে এটা 10 নিউটন, এটা 5 নিউটন, এটা 10 এবং এটা কি 5, তা আপনি 10 নিউটনটা কি বেশি, 5 নিউটনটা কম, এই জন্য বড় থেকে ছোট বিয়োগ করছেন। কিন্তু স্যার এখানে তো কোনো ভ্যালু দেওয়া নাই, এটা তো একটা যে সংকেত। তো আপনি ডাব্লিউসি এবং টিসি এর মধ্যে ডাব্লিউসি আগে কেন লিখছেন, টিসিও তো আগে বসতে পারতো। একটা প্রশ্ন হয় না এখানে, উত্তরটা শোনেন। উত্তরটা হচ্ছে, আমি প্রথমেও যে সিকিউ শুরু করার আগে আপনাকে একটা কথা বলছিলাম, কপি কলের কনসেপ্ট দেখে আপনি একটা প্রশ্ন আগে খুঁজে বাইর করবেন, একটা প্রশ্নের উত্তর। সেটা কি, কপি কলের কোন দিকে বেশি ভর ঝুলন্ত অবস্থায় আছে। দেখেন তো কোন দিকে বেশি ভর ঝুলন্ত, সি বস্তুর দিকে না। যেদিকে বেশি ভর থাকবে কপি কলের সিস্টেম কি ওই দিকে মুভ করবে, মানে এই কপি কলটা কিন্তু স্থির থাকবে না। আস্তে আস্তে কপি কলের বস্তুগুলো কোন দিকে, সি বস্তুর দিকে নামতে থাকবে। সি বস্তু নিচে নামবে, এ বস্তুটা ডানে মুভ করবে, বি বস্তু আস্তে আস্তে উপরের দিকে উঠবে, মানে টোটাল সিস্টেমটাই আস্তে আস্তে কোন দিকে যাবে, সি বস্তুর দিকে, কারণ ওটার ভরটা সবচেয়ে বেশি। তাহলে দেখেন তো সি বস্তু কি নিচে নামতেছে না, তাহলে নিচে নামতেছে মানে কি, একটা বস্তুর গতি কি নির্দেশ করে, ও যেদিকে যাচ্ছে সেদিকের বলটা বেশি বা ওদিকে সাপোর্টটা বেশি, ওই জন্য তো বস্তু ওদিকে মুভ করতে পারতেছে। তাহলে ডাব্লিউসি তাকে নিচের দিকে টানতেছে,
আবার টিসি তাকে উপরের দিকেও টানতেছে, সাপোর্ট উপরে দিচ্ছে, কিন্তু বস্তু এই দুজনের সমন্বয়ে কোন দিকে মুভ করতেছে? আস্তে আস্তে কিন্তু নিচের দিকে মুভ করতেছে। তার মানে কি, নিচের দিকে মুভ করা মানে নিচের দিকের বলের মানটা বেশি, ওই জন্য লব্ধি কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। বুঝাইতে পারছি? এই জন্য এখানে ডাব্লিউসিটা বড়। তাহলে সবসময় মনে রাখবা, যেই পাশে ঝুলন্ত বস্তুর ভরটা বেশি, কপিকল সেই দিকে কি করবে? মুভ করবে, এবং সেই দিকের বলের মানটা কি হবে? বেশি হবে। তো লব্ধি বল বের করার সময় ওই বলটাকে বড় বল হিসাব করবা, ওটা বড় বলই, এটাকে বড় বল হিসাব করেই করবা, কারণ এদিকের বলটা বেশি বলেই কপিকলটা কি ওই পাশে নিচের অংশে মুভ করতেছে। তাহলে আশা করি বুঝতে পারছি এখানে ডাব্লিউসি কেন আগে বসছে, টিসি কেন আগে বসা নেই। তাহলে এখানে যদি এখন আমরা মান আপাতত বসাতে চাইলে বসাতে পারবা, যেমন এফনেট, এফনেটের সূত্র কি? এম, এখানে কোন বস্তুর জন্য? সি বস্তুর জন্য, তাহলে আমরা সি বস্তুর ভর বসাবো ইনটু এ। আর এখানে আপাতত আমরা ডাব্লিউ সূত্রটা বসাচ্ছি না, এটা এভাবে ইকুয়েশন আকারে রেখে দিব, এই যে 1 নাম্বার। এখানে চাইলে তুমি ডাব্লিউ ইকুয়াল টু এম জি, তাহলে এম সি ইনটু জি এটা লিখতে পারো, বাট আমরা বলতেছি না, এটা আমরা পরে বসাবো, থাকো। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে সি বস্তুর জন্য আমরা ম্যাথ করছি, এবার আমরা একইভাবে কার জন্য? বি বস্তুর জন্য একবার, এ বস্তুর জন্য একবার করব। আমি উপরের অংশটা মুছে দিচ্ছি। আমরা যদি এখন বি বস্তুর জন্য লিখি, আসো বি বস্তুর জন্য, তাহলে ইকুয়েশন এখন কিভাবে লিখতে হবে আশা করি বুঝে গেছি। বি বস্তুর জন্য এবার শুধু আমরা বি কে নিয়ে চিন্তা করব। তাহলে বি এর উপর কয়টা বল কাজ করতেছে? এই যে দেখো চিত্র থেকে দুইটা বল কাজ করতেছে, কি কি? একটা হলো ডাব্লিউ বি, বি বস্তুর ওজন কোন দিকে? নিচের দিকে। আর একটা হলো টিভি, টান বল, বি বস্তুর উপর দড়ির টান বল, সেটা কোন দিকে? উপরের দিকে। তাহলে দুইটা বল দেখো বিপরীত ডিরেকশনে কাজ করতেছে আবার ওর মতো। তাহলে আবার লব্ধি বল কেমনে হিসাব করব? বিয়োগ করে হিসাব করব। বিপরীত ডিরেকশনে বল যদি কাজ করে লব্ধি বল কি হয়? বিয়োগ হয়ে যায়। তাহলে আবার আমরা লিখবো যে লব্ধি বল এফ নেট কার জন্য? বি বস্তুর জন্য। এখন কথা হচ্ছে এবার কি লিখবো? এবার কি ডাব্লিউ বি মাইনাস টিবি লিখবো? তোমাদের কি মনে হয় ডাব্লিউ বি কি এবার আগে বসবে? না। কেন? এবার ইকুয়েশনটা হবে টিবি মাইনাস ডাব্লিউ বি। এই অনেকের কাছে এটা একটু ঝামেলা মনে হবে, স্যার এখানে বললেন একরকম কথা, এখানে আরেক রকম হয়ে যাচ্ছে কেন? দেখেন তো স্যার, কথা আরেক রকম হচ্ছে না, আপনি কথাটা বুঝেন। আপনি ডাব্লিউসি কখন লিখবেন আগে, বা ডাব্লিউ একটা রাশি কখন আগে বসবে, এটা কি মুখস্থ করার বিষয় না, এটা বুঝার বিষয়। আপনি বিষয়টাকে ফিল করবেন, এখানে বলটা কোন দিকে কাজ করতেছে ফিল করতে হবে। আমি তোমাকে কি বলছিলাম যে বস্তুর উপর যে বলটা বেশি, লব্ধি সবসময় তার দিকে কাজ করবে, এবং সেটা বড় বল। যে বলের মান বেশি লব্ধি তার দিকে কাজ করবে, এবং ওই বলটা হচ্ছে বড়, ওটাকে আগে লিখতে হবে। এখানে ডাব্লিউসি বড় ছিল, টিসি কি ছোট ছিল, কারণ আমরা বলছি বস্তুর ভর বেশি বলে এই যে মানে কপিকলটা সি বস্তুর দিকে মুভ করতেছে। এখন তুমি দেখো তো, পুরো সিস্টেমটা যদি সি বস্তুর দিকে মুভ করে, সি বস্তু আস্তে আস্তে নিচে নামবে না? তাহলে বি বস্তু কি নিচে নামবে না উপর উঠবে? অবশ্যই উপর উঠবে, কারণ ও নিচে নামবে এও নিচে নামবে, এটা তো হইতে পারে না। অবশ্যই বেশি ভরের বস্তুটাই নিচের দিকে নামবে, তাহলে কম ভরের বস্তুটা আস্তে আস্তে কি উপরের দিকে উঠবে না? তাহলে এই বস্তু যদি উপরের দিকে উঠে, তাহলে উপরের দিকে যে বলটা কাজ করতেছে সেই বলটা বড় হবে না, কারণ এই বস্তু নিচের দিকে নামতে পারছে। কেন? নিচের দিকের বলটা বড় এই কারণে নামতে পারছে। তাহলে এই বস্তু যদি উপরে উঠে যায়, তাহলে উপরের দিকের বলটা বেশি হবে না। এই বস্তু কেন উপরে উঠতেছে বুঝছো তো? কারণ সি বস্তুর ভর বেশি বিধায় সে নিচের দিকে নামবে, তাহলে সে নামলে এ অবশ্যই উপরে উঠবে। তাহলে উপরের দিকে যে বলটা কাজ করতেছে সেটা বড়। কথা বুঝতে পারছি? তাহলে দেখো তো উপরে বল কাজ করতেছে কোনটা? টিবি, টান বল, এই জন্য টান বলটা বড়, এটা আগে বসছে। আশা করি উত্তর পাই গেছি কেন এখানে টিবিটা আগে বসছে। এবার এফ নেটের জায়গায় কি বসাবা? এম এ। তাহলে কোন বস্তুর জন্য? বি বস্তু, তাহলে এম বি এ ইকুয়াল টু টিবি মাইনাস ডাব্লিউ বি। ঠিক আছে, এটা কয় নাম্বার? এটা 2 নাম্বার। তাহলে প্রথম বস্তুর জন্য সি বস্তুর জন্য ইকুয়েশন বের করছি, বি বস্তুর জন্য কি ইকুয়েশন বের করছি। এবার বাকি আছে এ বস্তু। ভালো করে মনোযোগ দিতে হবে এ বস্তুর ক্ষেত্রে, এ বস্তুর জন্য। এবার আসো এ বস্তুর জন্য আমরা কিভাবে হিসাব করবো একটু দেখি, একটু মনোযোগ দাও তো। বি এবং সি দুইটা বস্তুর জন্য ওজন কাজ করছিল, কেন? কারণ নিচে কোনো সারফেস বা তল নাই, শুধুমাত্র অভিকর্ষ বলের প্রভাবটাই কাজ করতেছে, কারণ সারফেস না থাকলে তো প্রতিক্রিয়া বল কাজ করবে না। এ বস্তুর জন্য ওজনটা কি ফিল করবে সে, বা ওজনটা কোনোভাবে কাজ করবে না? কেন? ওর ওজনটা যেই পরিমাণ নিচে কাজ করতেছে, তল থাকার কারণে তলও তাকে কি দিচ্ছে? সেম পরিমাণে প্রতিক্রিয়া বল দিচ্ছে, যার কারণে ওজন এবং প্রতিক্রিয়া বল পরস্পরকে নিষ্ক্রিয় করে দিবে। তাহলে এখানে ওই বস্তুর উপর ওজন বলটা কি করবে না? কাজ করবে না। তো এই বস্তুর উপর কি কোনো বল কাজ করবে না? অবশ্যই করবে। কোনটা করবে দেখো তো? পুরো সিস্টেমের কাছে যাও আবার। পুরো সিস্টেম কোন দিকে মুভ করতেছে? সি, এই যে নিচের দিকে মুভ করতেছে, তাই না? এখন
তুমি এই দুইটা, এই যে এ বস্তুটাকে দুইটা বস্তু দিয়ে ঝুলে রাখছো, তাহলে সি বস্তু একে কোন দিকে টানতে চাইবে? ওর দিকে টানতে চাইবে। আর বি বস্তু একে কোন দিকে টানতে চাইবে? এর দিকে টানতে চাইবে। তাহলে এ বস্তুর উপর কয়টা বল প্রযুক্ত হচ্ছে? দুইটা। একটা হলো সি বস্তুর দিকে, আরেকটা হলো কি বি বস্তুর দিকে। এবং বলগুলো কিসের মাধ্যমে প্রয়োগ হচ্ছে? দড়ির মাধ্যমে। নর্মালি তুমি চিন্তা করো, মনে করো তুমি একটা বাজারের ব্যাগ হাতে নিছো, তো বাজারের ব্যাগের মাঝখানে মনে করো তোরা আছে একটা, ওইখানে তো দড়ি বা কোনো কিছু তুমি, বা এরকম চিন্তা করো কোনো একটা বস্তু তুমি দড়ি দিয়ে ধরে রাখছো। এখন ওই বস্তুটা ঝুলন্ত, ওই বস্তুটা তোমার হাতের উপর একটা প্রেশার অ্যাপ্লাই করতেছে না? তোমার ওই বস্তুটাকে ভারী মনে হচ্ছে না? কেন মনে হচ্ছে? ওই বস্তুটার ওজনের কারণে মনে হচ্ছে। কারণ ওজনটা কোন দিকে কাজ করতেছে? বস্তুর নিচের দিকে। আর তুমি দড়ি দিয়ে তাকে উপরের দিকে টেনে রাখছো, তাহলে ওই বস্তুর প্রেশারটা বা ওজনটা তোমার হাতের উপর কাজ করতেছে। এখন এটা কাজ করতেছে কার মাধ্যমে? দড়ির মাধ্যমে না? বস্তু তো তুমি সরাসরি স্পর্শ করো নাই, তুমি দড়ির মাধ্যমে হাতে ধরে রাখছো, তাহলে ওই বস্তুর ওজনটা দড়ির মাধ্যমে তোমার হাতের উপর অ্যাপ্লাই হচ্ছে। একইভাবে এ বস্তুটাকে তুমি এই যে দড়ি দিয়ে সি বস্তুর সাথে বেঁধে দিছো, তো সি বস্তু যখন নিচে নামতে চাইবে, ও এ বস্তুকে টেনে নিচে নামাতে চাইবে না? ও যখন নামতে চাচ্ছে, ও তো ওকে একটা টান দিবে, কারণ দুইজন যেহেতু সংযুক্ত দড়ির মাধ্যমে, তো এই টান বলটা কিসের মাধ্যমে কাজ করবে? দড়ির মাধ্যমে না? তাহলে এ বস্তুর এই পাশে একটা টান বল কাজ করবে, এবং সেটা হবে টিসি এর সমান। কেন? কারণ আমরা বলছি না একই দড়ির সবগুলো পয়েন্টে বা সব জায়গায় টান বলটা সেম হয়। তাহলে সি বস্তুর উপর টান বল যত ছিল, এই কি দড়ি, এই যে দেখো দড়িটা হলো সেম দড়ি, তাহলে এখানেও টান বল কি হবে? টিসি হবে। বুঝতে পারছি? এবার দেখো তো, সি বস্তু যখন তাকে এদিকে টানতে চাচ্ছে, বি কিন্তু তাকে আবার কি এই পাশে টেনে রাখছে না? কারণ বি বস্তু তো এদিকে ঝুলন্ত আছে, তাহলে বি বস্তু তাকে কোন দিকে টানবে? এদিকে টানতে চাইবে। তাহলে টান বলটা এখানেও কি কাজ করবে, এবং সেটা হবে কি টিবি এর সমপরিমাণ। বুঝতে পারছি? অর্থাৎ এ বস্তুর উপর দুই পাশে দুইটা টান বল কাজ করবে, একটা হলো সি এর দিকে, একটা হলো কি বি এর দিকে, কারণ দুইটা বস্তুই দড়ি দিয়ে এ বস্তুর সাথে সংযুক্ত। তাহলে দড়ির মাধ্যমে ওর উপর দুই পাশ থেকে একটা টান বল কি করবে? অনুভব করবে। মনে করো তোমাকে দুইজন দুই দিক থেকে টানতেছে, অনেকটা এরকম, তো যে বেশি জোরে টানবে তুমি কি তার দিকে চলে যাবা। বিষয়টা হয়ে গেছে এরকম। এবার বলো, এ বস্তুর উপর দুইটা বল যে কাজ করতেছে, টিবি এবং টিসি, এখানে কোন বলটা বড়? কারণ আবার আমাকে লব্ধি বের করতে হবে। একটা বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে, আমাকে কি বের করতে হবে? লব্ধি বের করতে হবে না? তাহলে এখন টিবি এবং টিসির মধ্যে বড় কোনটা, এটা খুঁজে বের করা জরুরি। কারণ লব্ধি বলের ক্ষেত্রে তোমাকে তো বড় বলটা আগে লিখতে হবে। তুমি এবার একটু মাথা খাটাও তো নিজে নিজে। টিবি এবং টিসি এই দুইজনের মধ্যে কার টান বল বেশি হবে? ওই যে উত্তর খুঁজবে কার মাধ্যমে? পুরো সিস্টেম কোন দিকে মুভ করতেছে, যেদিকে মুভ করবে বস্তু ওই দিকের বলটা বেশি। পুরো সিস্টেম মুভ করছে কোন দিকে? সি এর দিকে, কারণ সি এর ভর বেশি ছিল। তাহলে এ বস্তুটাও আস্তে আস্তে কোন দিকে? তলের উপর দিয়ে আস্তে আস্তে কোন দিকে মুভ করতে থাকবে? এই যে ডান পাশে না? তাহলে ডান পাশে মুভ করা মানে কি, এই পাশে যে বলটা কাজ করতেছে সেই বলটা বড় এখানে। তাহলে এখানে টিসিটা কি বড়, কারণ বস্তু এদিকে মুভ করবে। কেন? কারণ সি বস্তুর ভর বেশি, ও সবাইকে নিজের দিকে টেনে নিয়ে আসবে। তাহলে এ বস্তুর গতিশীল অবস্থা হবে কোন পাশে? ডান পাশে। তাহলে ডান পাশের বলটা বড় বল, এই জন্য বস্তু ডান পাশে যাচ্ছে। ডান পাশে কে আছে? টিসি। তাহলে এ বস্তুর জন্য যদি তুমি লব্ধি লিখো এফ নেট, এখানে কি লিখবা? টিসি মাইনাস কি হবে? টিবি। এইটুক। তাহলে এই বস্তু এখানে, তাহলে তুমি এফ নেটের জায়গায় এখন সূত্র লিখতে পারো এম এ ইন্টু স্মল এ ইকুয়াল টু টিসি মাইনাস টিবি। আশা করি বুঝতে পারছি এটা। এই তিনটে ইকুয়েশন কি ভালো মতো বুঝছো? তিনটে ইকুয়েশনের কিন্তু প্যাটার্নটা সেম, তুমি একটু খেয়াল করলে দেখবা তিনটে ইকুয়েশনের জন্য তোমাকে তিন রকম চিন্তা করতে হচ্ছে না, একই রকম চিন্তা, জাস্ট অ্যাপ্লিকেশন তিনটা। সি বস্তুর জন্য তুমি যেভাবে চিন্তা করছো, বি বস্তু এ বস্তু সবার জন্য সেম চিন্তা। তুমি শুধু দেখবা প্রথমটা, ওই প্রথম প্রশ্ন, পুরো কপি কলার সিস্টেমটা কোন পাশে মুভ করবে। উত্তর কিভাবে খুঁজবো? যেই পাশে ঝুলন্ত বস্তুর ভর বেশি ওই পাশে বস্তুর মানে পুরো কপি কলটা মুভ করবে। এরপর ঝুলন্ত বস্তুগুলোর ক্ষেত্রে দুইটা বল কাজ করবে, একটা ওজন আর একটা টান বল দড়ির কারণে। এখন কোন পাশের বলটা বেশি কোন পাশের বলটা কম, আমি তোমাকে সেটা অলরেডি শিখাইছি কিভাবে হিসাব করবা। যে পাশের ভর বেশি, পুরো সিস্টেম যদি তার দিকে মুভ করে, ওই ক্ষেত্রে তার ওজনটা বেশি হবে, টান বলটা ছোট হবে। আর এই বস্তুগুলো তখন কি উপরের দিকে উঠবে, তখন উপরের দিকের বলটা বেশি, মানে টান বল বেশি, ওজনটা ছোট। আর এই বস্তুর ক্ষেত্রে কি হবে? ওকে এই পাশে সি বস্তু টানতেছে, এই পাশে বি বস্তু টানতেছে, তাহলে কার টান বল বেশি? অবশ্যই সি বস্তুর টান বল বেশি, কারণ সি বস্তুর দিকেই হচ্ছে সিস্টেমটা মুভ করতেছে। তাহলে এই ক্ষেত্রে সি বস্তুর টান বলটা বড় হয়েছে। বুঝতে পারছি? আর লব্ধি কিভাবে হিসাব করে? বড় বল বিয়োগ ছোট বল, কারণ বলগুলো বিপরীতে কাজ করতেছে। এই তিনটে ইকুয়েশন যদি তুমি বুঝে যাও, এবার জাস্ট তিনটা যোগ করে দিলে তোমার অ্যান্সার হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি করব? তিনোটা জাস্ট যোগ করে দিব, 1 যোগ 2 যোগ 3। তিনোটা যদি আমরা যোগ করে দিই আমরা কি পাবো দেখো তো?
এই যে দেখো বাম পাশের সাথে বাম পাশ যোগ সমীকরণের ডান পাশের সাথে ডান পাশ যোগ, তাহলে বাম পাশে কে কে আছে, এই যেটা বাম পাশ, এটাও বাম পাশ, এটাও বাম পাশ। তাহলে এখানে আমি একটা কাজ করি, সব জায়গায় দেখো ত্বরণটা সেম। আচ্ছা তোমাদের মনে একটা প্রশ্ন আসছে যে এখানে স্যার ত্বরণ মানে ভর তো ভিন্ন ভিন্ন, এটা বুঝলাম ঠিক আছে, কিন্তু ত্বরণটা কেন সেম হইলো, এখানেও স্মল এ মানে এর মানটা সব জায়গায় একই কেন? এটাকে আমরা তো চাইলে সি বস্তুর ত্বরণ, তাহলে এ সি এভাবে লিখতে পারতাম, এসি আর একটাকে এ বি এভাবে লিখতে পারতাম। তার মানে কি ভিন্ন ভিন্ন ত্বরণ, তো ভিন্ন ভিন্ন না হয়ে সবার ত্বরণটা সেম কেন হইলো স্যার? আপনি একটা জিনিস চিন্তা করেন, পুরো সিস্টেমটা একটা একটার সাথে সংযুক্ত বস্তুগুলো, তাই না? এবং যখন এই বস্তুটা মুভ করা শুরু করবে তখন এই বস্তুটা উপরে উঠবে, এই বস্তুটা আস্তে আস্তে ডান দিকে যাবে। এই তিনোটা বস্তু, এখানে তিনোটা বস্তুর উপর একটাই ফোর্স অ্যাপ্লাই হবে সম্মিলিতভাবে, মানে সবগুলো ফোর্স মিলে কয়টা বল হয়ে যাবে, একটা বল। এবং একটা বলের কারণে এখানে ত্বরণটাও লব্ধি বল যেরকম কাজ করে ত্বরণও কাজ করবে কি লব্ধি ত্বরণ, মানে এই বস্তু যত ত্বরণের নিচে নামবে এই বস্তু তত ত্বরণের সামনে মুভ করবে, এই বস্তু তত ত্বরণেই উপরের দিকে উঠতে থাকবে। অর্থাৎ তিনোটা বস্তুর ত্বরণের মানটা সেম হবে, এটাকে বলা হয় লব্ধি ত্বরণ। এই তিনটা বস্তু আর তিনটা বস্তু থাকবে না, এটা একটা বস্তুর মতো আচরণ করবে। তখন আমরা যখন লব্ধি হিসাব করি, লব্ধির ক্ষেত্রে আর একাধিক কথাটা প্রযোজ্য হয় না। মনে করো একটা বস্তুর উপর তুমি 10টা বল প্রয়োগ করছো, ওই 10টা মিলে যখন একটা লব্ধি বল হয়ে যায়, লব্ধি বল মানে ওইখানে আর 10টা বল নাই, ওইখানে একটা বল হয়ে গেছে, সবগুলা মিলে এককভাবে হয়ে গেছে। তাহলে এখানেও সেম ভাবে সবগুলোকে যখন তুমি একত্রিত করছো, এখানে ত্বরণটা ভিন্ন ভিন্ন নাই, বল যেরকম একটা হয়ে গেছে ত্বরণও কয়টা হয়ে গেছে, একটা, ওটাকে বলে লব্ধি ত্বরণ। অর্থাৎ এখানে তোমাকে যে ত্বরণটা বের করতে বলছে এটা মূলত সিস্টেমের লব্ধি ত্বরণ, পুরো কপিকল সিস্টেমটার লব্ধি ত্বরণ বের করতে বলছে। তাহলে 1 2 3 যদি আমরা যোগ করি, আমি এটাকে একেবারে কমন নিয়ে নিলাম, সব জায়গায় যেতে এটা কমন কমন নিয়ে নিলে এটাকে কি লিখবো, এম এ এম বি এবং কি এম সি, এটা। আচ্ছা ইকুয়াল টু, এই পাশে আমি নিচে লিখতেছি, ইকুয়াল টু দিয়ে কি লিখবো, দেখো এই পাশে কে কে আছে, এই যে দেখো ডাব্লিউসি 1 নং এ আছে কি ডাব্লিউসি মাইনাস টিসি। তাহলে এই যে বাম এটার সাথে তুমি কি যোগ করবা, এটা যোগ করবা না, তাহলে প্লাস টিভি মাইনাস ডাব্লিউবি, ঠিক আছে। এরপর এটার সাথে কোনটা যোগ করবা, এই যে টিসি মাইনাস টিভি, তাহলে টিসি কি প্লাস, তাহলে প্লাস টিসি মাইনাস কি হবে টিভি হবে। একটু লেখাটা এক পাশে হয়ে গেছে, জিনিসটা কি বুঝতে পারছো কিনা একটু দেখবা, এটা একটা লাইন মানে সমীকরণ আর কি, এটা হলো সমীকরণের বাম পাশ, এটা হলো সমীকরণের ডান পাশ, তিনটা সমীকরণ জাস্ট যোগ করছি, আশা করি তোমরা একটু যোগ করতে জানো। তাহলে কি করবো আমরা, বাম পাশের সাথে বাম পাশ যোগ করবো, ডান পাশের সাথে ডান পাশ। বাম পাশে সবগুলো হচ্ছে কি এই যে ত্বরণওয়ালা রাশি, যে ত্বরণটাকে কমন নিছি, ভর সবগুলো যোগ হয়েছে। আর ডান পাশে কি আছে, যে ডাব্লিউসি মাইনাস টিসি বসছে, টিভি মাইনাস ডাব্লিউবি বসে গেছে, টিসি মাইনাস টিভি বসে গেছে। এখন দেখো প্লাস টিসি মাইনাস টিসি কাটা, প্লাস টিবি মাইনাস টিবি কি কাটা, তাহলে এখানে থাকলো কি শুধু ডাব্লিউসি মাইনাস ডাব্লিউবি। আমি উপরেরটা একটু মুছে দিচ্ছি, আশা করি এটা তোমরা বুঝছো। আমি জাস্ট এটা মুছে দিলাম আমরা অ্যান্সারটা করার জন্য। তাহলে এখানে কত আসবে, এখন আমরা যদি এর মানটা বের করতে চাই, এই পাশে কে আছে ডাব্লিউসি মাইনাস ডাব্লিউবি, এটা। আর এই পাশ থেকে কি এই যে ভর সবগুলো যোগফল নিচে চলে যাবে না, তাহলে এম এ যোগ এম বি প্লাস কি এম সি। তাহলে এর মান হবে এখন কত, ডাব্লিউবি, এই যে ডাব্লিউসি এখন বসাও, সি বস্তুর ভর কত দেওয়া আছে 22, তাইলে এখানে আমরা বলতে পারি 22 ইন্টু কি 9.8 মাইনাস ডাব্লিউবি হচ্ছে কত 12 ইন্টু 9.8। তুমি এখানে 9.8 কমন নিয়েও গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর সবগুলো বস্তুর ভর যোগ হবে, তাহলে বস্তুর ভর 12, একটা হচ্ছে 22 আর একটা হচ্ছে কত 5 কেজি। এবার জাস্ট তুমি কি করবা, ক্যালকুলেশন করে লব্ধি ত্বরণটা বের করবা, এটাই। তাহলে উপরে কত হয় 22 ইন্টু 9.8 মাইনাস 12 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 12 যোগ 22 যোগ 5, ভ্যালু আসবে 2.51, 2.51। তাহলে এখানে এর মান হচ্ছে কত 2.51 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে এটাই। তাহলে টোটাল সিস্টেমটার ত্বরণ হচ্ছে কত 2.51 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই হলো আমাদের এই সিস্টেমটার ত্বরণ। আশা করি বুঝতে পারছি, আমার তো চিত্রটা মুছে দিতে হইলো, তো আশা করি তোমরা তো এটা প্রথমে দেখছিলা, বুঝতে তো পারছো। তাহলে কি করব আমরা, এই চিত্রটাকে ওই যে জাস্ট যেভাবে করে দেখাইছি, আমরা কোন কোন বলগুলা এই বস্তুগুলোর উপর কাজ করতেছে ওই বলগুলা কি আলাদা আলাদা করে হিসাব করব। এরপর তিনটা বস্তুর জন্য তিনটা সমীকরণ, তারপর তিনটা সমীকরণকে একত্রিত করে কি আমাদের এই ম্যাথটা করব, বুঝতে পারছি। আচ্ছা
এটার একটা শর্টকাটও আছে, শর্টকাটটা কি আমি তোমার বলি। এইভাবে তুমি কখন করবা, যখন সিকিউতে আসবে তখন তুমি এভাবে করে করবা, ঠিক আছে, এভাবে ডিটেইলে দেখাবা, কারণ শর্টকাটটা অনেক সময় মানে সিকিউতে অ্যাপ্লাই করতে গেলে অনেক সময় মার্কিং ডিমার্ক করে বা কেটে দেয়। তো এই জন্য কি করবা, শর্টকাটটা আমি জেনে রাখো, শর্টকাটটা কিভাবে, মানে কপি কলের ক্ষেত্রে তুমি শর্টকাটটা কিভাবে অ্যাপ্লাই করবা। দেখো শর্টকাটটা হচ্ছে, তোমাকে তো ত্বরণ বের করতে বলছে তাই না, এই যে ত্বরণ এর ভ্যালু, তাহলে এই পাশে আমরা কিভাবে লিখবো আমি একটু শর্টকাটটা বলে দিই। একটা কপি কলে যতটা বস্তু থাকবে, এখানে তিনটার বেশি তোমাদেরকে দেয় না, বাট তিনটার বেশিও থাকতে পারে, অসুবিধা নেই। যতটা বস্তু থাকবে সবগুলা বস্তুর ভর নিচে যোগ হবে, মানে যতটা বস্তু, মনে করো এখানে সাপোজ আমরা যদি এটার জন্য শর্টকাটটা লিখি এই উদ্দীপকের জন্য, তাহলে একখানে তিনটা বস্তু আছে, তিনটা বস্তুর ভর এই যে যোগ করলাম, এম বি এম এ এম বি এম সি যোগ করলাম, তিনটা বস্তু, সবগুলো বস্তুর ভর নিচে সবসময় যোগফল আকারে বসবে, মানে ভরের যোগফল নিচে বসে যাবে, এটা একদম মাস্ট। উপরে কি বসবে, উপরের ক্ষেত্রে যে বস্তুটা তলের উপর আছে ওইটাকে আমরা কাউন্ট করবো না, ওইটা নাই, ওইটাকে আমরা হিসাবই করবো না। অর্থাৎ উপরে, নিচে তো সবগুলোর ভর যোগ আকারে বসছে, উপরে বসবে ওজন, কার কার ওজন বসবে, যেগুলা ঝুলন্ত বস্তু, যে বস্তুগুলো কিভাবে আছে ঝুলন্ত অবস্থায় আছে ওদের ভর বসবে, ওদের ওজন বসবে, মানে ভর থেকে ওজনটা বের করবে। এখন এখানে দেখো ঝুলন্ত বস্তু কে কে, একটা হলো বি একটা হলো সি, তো এখানে কার ওজন বেশি হবে, ওজন বেশি হবে ডাব্লিউ সির, এই যে ডাব্লিউ সির ওজন থেকে বি এর ওজনটা কি দিবা, বিয়োগ করে দিবা, এটাই তোমার শর্টকাট। দেখো আমরা এটাই করছি, দেখো এই যে এখানে দেখো এই জিনিসটা এখানেই আসছে, মানে সমীকরণ তুমি যোগ টোগ করে যা পাইছো এটাই হলো সেই শর্টকাট। আশা করি বুঝতে পারছি তাই না, এটা হলো আমাদের কি শর্টকাট, পারা যাবে তো আশা করি। তাহলে কি বলছি, একটা কপি কলের ক্ষেত্রে শর্টকাট ত্বরণ বের করার নিয়ম হচ্ছে, নিচে সবগুলো ভরের যোগফল বসে যাবে, উপরে বসবে কি ঝুলন্ত বস্তুগুলা, ঝুলন্ত বস্তুর ওজন বিয়োগ আকারে বসবে, তো বড় ওজন থেকে ছোট ওজনটা বাদ দিবা, তো বড় ওজন কার হবে, যার ভর বেশি হবে তার ওজন বেশি, তাহলে ওই বস্তুর ওজন থেকে বেশি ওজন থেকে কম ওজনটা কি দিবা, বাদ দিবা, তাহলে এখানে কি বসবে, যে শুধু ঝুলন্ত বস্তু, সারফেসের উপর যে বস্তুটা থাকবে তলের উপর সে আসবে না, ঝুলন্ত দুইটা বস্তু আসবে। বুঝতে পারছি, এই ছিল আমাদের শর্টকাট এটা। আর আমরা সিকিউতে যদি করি বেসিক বুঝে, কনসেপ্ট বুঝে যদি করতে চাই, ওই যে প্রথম যেভাবে করছি ওইভাবে। আর ইনকেস একটা কথা বলে রাখি, ধরো তুমি পরীক্ষায় এমন মুহূর্তে পৌঁছে গেছো যে তুমি এই ম্যাথটা করতেছো বাট সময় খুব সংক্ষিপ্ত, মানে ওইরকম ডিটেল সমীকরণ লিখে করার মতো সময় পর্যাপ্ত তোমার কাছে নাই, তখন তুমি শর্টকাট অ্যাপটা অ্যাপ্লাই করে দিবা। এটা অ্যাপ্লাই করলে অন্তত পক্ষে 3 মার্কের যদি কোয়েশ্চেন হয় তোমার 1 মার্ক কাটবে অন্তত পক্ষে, মানে 3/2 মার্ক পাওয়া, তাই 3/2 মার্ক তুমি পাবা, ঠিক আছে, এটা দিয়ে করলে অসুবিধা নেই। এটা তো ওই সূত্রেরই প্রতিপাদন, বুঝতে পারছো কিনা, শর্টকাট হইলো, এটা তো আর এমনি এমনি কি আকাশ থেকে আসে নাই, এটা কি ওই প্রতিপাদনটাকে আমরা যে শর্টকাটে মনে রাখছি, এখানে আমরা সমীকরণটা ডিটেল করে বের করছি, এখানে জাস্ট শর্টকাটটা মনে রাখছি। তো সময় যদি না থাকে তাহলে এভাবে করবা, আর যদি সময় থাকে সুন্দর করে করার সুযোগ থাকে একটু ডিটেলে সমীকরণ ধরে করবা। আশা করি বুঝে গেছো না। এই একটা প্রশ্ন সলভ করলে আসলে কপি কলের আর খুব বেশি কি থাকে না, প্রশ্ন আর করার মতো থাকে না, এইটাই প্রশ্ন, মেইন একটা প্রশ্ন যদি তুমি আমার বলো কপি কল থেকে স্যার এই যে এসএসসি লেভেলে আমাকে একটা প্রশ্ন বলে দেন কপি কল থেকে, যেটা আসলে পরীক্ষা আসতে পারে বা কপি কল থেকে আসলে এই প্রশ্নটা আসবে, এটা হলো এই প্রশ্নটা, এই যে ত্বরণ সিস্টেমের ত্বরণ বের করা, ঠিক আছে, এটা। এর মধ্যে তোমাকে যদি একটু চেঞ্জ করো, আমরা আরো দুইটা প্রশ্ন রাখছি, একটু দেখবা, দেখবো যে বেসিক জিনিসটা সেম, শুধু চেঞ্জ করলে কি চেঞ্জ করবো আমরা দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা আসলে এবার আমরা তো পরেরটাতে যাই একটু। 2 নম্বর প্রশ্নটা দেখো, বলতেছে তলের গতি ঘর্ষণ সহগ যদি 0.2 হয় তখন এই বস্তুর ত্বরণ এবং অভিকর্ষণ ত্বরণের তুলনা করো। পুরো প্রশ্নটাই আগের মতো, শুধু এক্সট্রা করে অ্যাড করছে কি জানো, গতি ঘর্ষণ সহগ। কি সহগ, গতি ঘর্ষণ সহগ, অর্থাৎ এই তলটাতে বস্তুর জন্য কোনো ঘর্ষণ প্রথমে কাজ করে নাই, কিন্তু এখন আলাদা করে একটা কি কাজ করবে, ঘর্ষণ কাজ করবে, শুধু একটু কি পার্থক্য, আর কিচ্ছু না। এখন ওই ঘর্ষণ বলটা কি, বস্তু যেদিকে মুভ করে তার বিপরীতে কাজ করে, ঘর্ষণ বলের বেসিক কি, বস্তুর উপর ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে দিকটা কেমনে বুঝবো, বস্তু যেদিকে গতিশীল হয় ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করে, কারণ গতি এবং ঘর্ষণ পরস্পরের বিপরীতমুখী, ঠিক আছে, ঘর্ষণ কি চাইবে, বস্তুর গতি হ্রাস করতে চাইবে, তাহলে ওই জিনিসটাকে আমরা যে সেট করবো আর কিছু না, বেসিক জিনিসটা একদম আগেরটার মতোই, পুরো ম্যাথ আগের মতোই সলভ করবা, শুধু ঘর্ষণ বলটা নতুন করে অ্যাড হবে। আচ্ছা এবার আসো ঘর্ষণ সহগ থেকে, মানে গতি ঘর্ষণ সহগ যেটা আমরা মিউ কে বলি, হ্যাঁ আমাদেরকে এখানে কি দেওয়া আছে যে মিউ কে, ঠিক আছে, এটা কত দেওয়া আছে 0.2, এটা, তাহলে এইখান থেকে আমরা কি বের করব, ঘর্ষণ বলটা বের করব। ঘর্ষণ বলটা কেমনে বের করে, এফ কে গতি ঘর্ষণ সহগ থেকে, অর্থাৎ ঘর্ষণ বল বের হবে যে ফ্রিকশন, ঠিক আছে, এটা হবে কি মিউ কে ইন্টু আর, মিউ কে ইন্টু কি আর, এখন আর এর পরিচয় কি, আর এর পরিচয় হচ্ছে প্রতিক্রিয়া বল, তো প্রতিক্রিয়া বল তলের ক্ষেত্রে প্রতিক্রিয়া বল হচ্ছে কি রকম এমজি, আর ইকুয়াল টু এখানে কি হবে এমজি, অর্থাৎ আর এর জায়গায় আমরা সূত্র হিসেবে কাকে বসাইছি এমজি প্রতিক্রিয়া বল।
এখন প্রতিক্রিয়া বলের সূত্র সবসময় কিন্তু আর ইকুয়াল টু এমজি না, এই চিত্রের জন্য আর ইকুয়াল টু এমজি, এবং আর ইকুয়াল টু আর কি কি হইতে পারে ওটার এক্সপ্লেনেশন আপাতত তোমাদের মানে এই লেভেলের দরকার নেই। অর্থাৎ তোমাদেরকে কখনো আনত তল বা মানে তলগুলা কি মানে সমতল ছাড়া তোমাদেরকে আনত তল দেওয়ার পসিবিলিটি খুব কম। তো সমতলের ক্ষেত্রে বস্তু মানে কোনো বস্তু মনে করো একটা সমতল তলের উপর আছে, তখন প্রতিক্রিয়া বল সবসময় ওজনের সমপরিমাণ। তো এখানে যেহেতু বস্তুটা একটা নির্দিষ্ট সমতলের উপর অবস্থান করতেছে, তাহলে এটার প্রতিক্রিয়া বল আর এর ভ্যালুটা সবসময় কার সমান হবে? এমজি বা ওজনের সমান হবে। তবে এটা মনে রাখবা, আর ইকুয়াল টু এমজি এটা ফিক্সড কোনো ফর্মুলা না, এটা কিন্তু চেঞ্জ হয়। তলের অবস্থান অনুসারে আর ইকুয়াল টু এমজিটা কি হবে? চেঞ্জ হবে। আর ইকুয়াল টু এমজি শুধুমাত্র সমতলের জন্য প্রযোজ্য। সমতলে যদি কোনো একটা বস্তু অবস্থান করে একদম সমানভাবে, তখন আর ইকুয়াল টু কি হয়? এমজি হয়। এটা একটু মনে রাখবা। তাহলে এবার এখানে আমরা এফকে বের করে ফেলি। তাহলে মিউকে কত? 0.2, এম কত পাইছি? এ বস্তুর জন্য 5, আর জি হচ্ছে কত? 9.8। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালু বাইর করি 0.2 ইন্টু 5 ইন্টু 9.8, আমাদের ভ্যালু আসবে 9.8 নিউটন। 9.8 নিউটন, বুঝতে পারছি? এটা আসতেছে। তাহলে ঘর্ষণ বল হচ্ছে কত? 9.8 নিউটন। হ্যাঁ ঠিক আছে, এটাই। হ্যাঁ 9.8 এটা। তাহলে আমাদের ঘর্ষণ বল কত পাইছি আমরা? 9.8 নিউটন। এখন এই ঘর্ষণ বলটা এই কপি কলের সিস্টেমটাতে কিভাবে কাজ করতেছে আমি জাস্ট তোমাকে একটু বুঝাই দিব, আর বাকিটা আমরা শর্টকাটে করে ফেলবো, ঠিক আছে? আমি একটু সিস্টেমটা আবার আঁকি, একটু ভালো করে বুঝবে কেমন? যারা প্রথমবারও মনে হচ্ছে বুঝো নাই, তাদের জন্য আমি আবার একটু দেখা দিচ্ছি। এটা একই প্রশ্ন, একই মেথড, সব সেম। এ বস্তু, এদিকে আছে কি? সি বস্তু, আর এই পাশে আছে বি বস্তু। এখন আমরা বলছিলাম সি বস্তুর ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। আর এটার জন্য যে টান বল, একটা বস্তুকে যখন তুমি দড়ি দিয়ে ঝুলাই রাখবা, অবশ্যই দড়িতে একটা টান বল অনুভব হবে। সেই টান বলটা কোন দিকে কাজ করবে? উপরে। একইভাবে বি বস্তুর ওজনটা কাজ করবে কোন দিকে? নিচে। আর টান বল কাজ করবে কোন দিকে? উপরে। এটুক বুঝে গেছি না? এইটুক তোমাকে জিনিসটা নিজে নিজে সাজাইতে জানতে হবে, এবং এই জিনিসটা বেসিক জিনিস, এটা তুমি বুঝলে খুব বেশি কঠিন না। ওজন যেদিকে কাজ করবে, টান বল তার বিপরীতে কাজ করবে। কারণ তুমি তো বস্তু টেনে নিচে নামাইতে চাচ্ছ না, বস্তুকে টেনে রাখছো কোন দিকে? উপরের দিকে। টান বল কোন দিকে কাজ করবে? উপরে কাজ করবে। এবং এ বস্তুর উপর এবার দেখো, আমরা আগের ম্যাথটা যখন 1 নাম্বার সলভ করছিলাম, তোমরা নিশ্চয়ই দেখছো এ বস্তুর উপর দুইটা বল কাজ করছিল। একটা কাজ করছিল কোন দিকে? এদিক বরাবর, সেটা ছিল কি? টিসি, মানে সি বস্তু এ বস্তুকে এদিকে টানতে চাইবে। আবার বি বস্তুর একটা টান বল ছিল টিবি, সেটাও এ বস্তুর উপর কি করছে? কাজ করছে। সেটা কোন দিকে কাজ করবে? এইদিকে। এই ছিল আমাদের প্রথমত মানে প্রথম চেহারাটা। তো আমরা সি বস্তুর জন্য সমীকরণ লিখছিলাম, বি বস্তুর জন্য সমীকরণ লিখছিলাম, এ বস্তুর জন্য সমীকরণ লিখছিলাম। 2 নম্বর প্রশ্নে সি বস্তু আর বি বস্তুর সমীকরণে কোনো পরিবর্তন হবে না, এটা হুবহু আগের মতোই থাকবে। তুমি 1 নম্বরে যেরকম সি এর সমীকরণ লিখছো আর এখানে বি এর সমীকরণ লিখছো, এটা হুবহু কি থাকবে? সেম থাকবে। আমি জাস্ট একটু কি, আমি ডিটেইলে করাচ্ছি না সমীকরণটা, আমি জাস্ট রাফ করছি, কারণ 1 নম্বরটা আমরা একদম ডিটেইলে করছি, যা যা বোঝা দরকার, যা যা বলা দরকার সব। এবার জাস্ট আমরা ওইটার আলোকে এটার কি শর্টকাটে কিভাবে করা যায় একটু দেখতেছি। সি বস্তুর জন্য আমরা কি লিখছিলাম তোমাদের নিশ্চয়ই সেটা মনে আছে। সি বস্তুর ক্ষেত্রে লব্ধি কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তাহলে নিচের দিকের বলটা বড়। তখন আমরা লিখছিলাম MCA ইকুয়াল টু WC মাইনাস কি? TC। এটা ছিল 1 নাম্বার। এটা ছিল কয় নাম্বার? 1 নাম্বার। মনে আছে? এখানে MCA কোত্থেকে আসছে? এটা হচ্ছে লব্ধি বল। F ইকুয়াল টু MA, ওই F এর জায়গায় হচ্ছে MA বসাই দিছি। তো M কার জন্য করতে? সি বস্তুর জন্য, এই জন্য MC বসছে। আর A হচ্ছে কি? লব্ধি ত্বরণ। পুরো সিস্টেমের জন্য একটাই ত্বরণ কাজ করে। WC কেন আগে বসছে? WC নিচের দিকে কাজ করতেছে, এবং বস্তু কি কোন দিকে মুভ করতেছে? নিচে। ওই যে বস্তুর ভর বেশি, যে বস্তুর ভর বেশি পুরো সিস্টেম তার দিকে মুভ করবে। তাহলে এই জন্য WC নিচে, আর TC টান বল উপরে কাজ করতেছে। WC বড় বিধায় এখানে WC থেকে TC কি হবে? বিয়োগ হয়ে যাবে, কারণ TC বিপরীতে কাজ করে। এবার যদি বি এর জন্য বলি, বি এর জন্য ইকুয়েশন কি ছিল? MBA ইকুয়াল টু, এখানে আবার TB বড় হয়ে গেছিল। এখানে কিন্তু ওজনের চেয়ে টান বলটা কি ছিল? বেশি ছিল, কারণ ওজন কাজ করতেছে নিচে, আর টিবি টান বল কাজ করতেছে উপরে, কিন্তু বস্তু তো উঠতেছে কোন দিকে? উপরে। সি বস্তু যদি নিচে নামে, বি বস্তু উপর উঠবে, তাহলে উপরের দিকের বলটা বেশি, এই জন্য এখানে টান বলটা বড়। কিন্তু এখানে টান বলটা কি? ছোট। আশা করি পার্থক্যটা বুঝতে পারছো। মানে কোনটা বড় কোনটা ছোট গতির দিকের উপর ডিপেন্ড করবে, বস্তু কোন দিকে গতিশীল এটার উপর। এ বস্তুর হচ্ছে পরিবর্তনটা আসবে। অর্থাৎ 1 নং প্রশ্ন আর 2 নং প্রশ্নের মধ্যে পার্থক্য কি? শুধু ঘর্ষণ বলেন না, এখানে ঘর্ষণ বলের কথাবার্তা ছিল না, এখানে ঘর্ষণ বল অ্যাড করছে, এটুকুই তো পার্থক্য। তো এই ঘর্ষণ বলটা তুমি কার উপর অ্যাপ্লাই করবা? ঘর্ষণ বলের জন্য তলের প্রয়োজন আছে। সারফেস ছাড়া কি কখনো ঘর্ষণ বল কাজ করে? করে না।
তাহলে বি এবং সি এর জন্য কি ঘর্ষণ বলের কনসেপ্ট কাজ করবে? বি এবং সি এর নিচে তো কোনো তল নাই, এগুলো ঝুলন্ত বস্তু, জাস্ট অভিকর্ষ বল কাজ করতেছে। এদের নিচে যেহেতু কোনো তল নাই, এখানে কোনো সারফেস ছাড়া ঘর্ষণ বল কাজ করবে না। তাহলে ঘর্ষণ বলটা কার জন্য প্রযোজ্য? এ বস্তুর জন্য। এখানে কিন্তু তোমাকে আলাদা করে বলে নাই কোন বস্তুর জন্য, বাট বুঝে নিতে হবে বি এবং সি এর নিচে কোনো তল নাই। আর ঘর্ষণ সবসময় তলবিহীন ভাবে কাজ করে না, তল প্রয়োজন। সারফেস ছাড়া ঘর্ষণ কাজ করবে না। সারফেস আছে কার জন্য? এ বস্তুর জন্য। তাহলে এখানে ঘর্ষণটা কাজ করবে এ বস্তুর উপর। এবার আমি তোমাকে কি বলছিলাম, এখানে দেখো জাস্ট দুইটা বল না, টিসি এবং টিভি কিভাবে সৃষ্টি হয়েছে? টান বলের কারণে। সি ওকে দড়ির মাধ্যমে এদিকে টানতেছে, বি এদিকে টানতেছে। এটা এক নঙ্গে ছিল। কিন্তু এখন তো ঘর্ষণ বল আসবে। এখন ঘর্ষণ বলের ডিরেকশন কোন দিকে হবে? স্যার টিসি এবং টিভি তো এদিকে এদিকে বুঝছিলাম, কারণ দড়ি দিয়ে বাঁধা, সি বস্তুর সাথে এ বস্তু বাঁধা, এই জন্য সি বস্তু তাকে এদিকে টানছে, এই জন্য টান বলের ডিরেকশন এদিকে বুঝাইছেন, ঠিক আছে। আর বি বস্তু এদিকে বাঁধা, এই জন্য টান বলটা এদিকে কাজ করছে, এটাও বুঝছি স্যার। কিন্তু ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে এটা বুঝবো কেমনে স্যার? কারণ ঘর্ষণ বলতে কোনো কিছুর সাথে যুক্ত না, শুধুমাত্র তলের উপর কাজ করতেছে। তো ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বলের সাথে গতির সম্পর্ক হচ্ছে বিপরীত। বস্তু যেদিকে গতিশীল, ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করবে। এবার দেখো তো এ বস্তুটা কোন দিকে গতিশীল ছিল? আমরা বলছিলাম না দুইটা টান বলের মধ্যে, টিসি এবং টিবির মধ্যে টিসি এর ভ্যালুটা বড়, কারণ সি বস্তুর ভর এবং ওজন দুইটাই বেশি, যার কারণে ও নিচের দিকে নামবে। সো এ বস্তু কোন দিকে গতিশীল হবে? সি বস্তুর দিকে। তাহলে এইদিকে এ বস্তুটা গতিশীল হবে। তাহলে গতি কাজ করবে কোন দিকে? এদিকে। এ বস্তুর গতি কাজ করবে কোন দিকে? এদিকে। তাহলে গতি যেদিকে কাজ করে, ঘর্ষণ বল তার কি বিপরীতে কাজ করবে। এই যে, তাহলে ঘর্ষণ বলের ডিরেকশন কি হবে? এই পাশে। দেখছো ঘর্ষণ বলের ডিরেকশন কি? এইদিকে। এবার আরো মজার বিষয় আছে, খেয়াল করো। এ বস্তুর জন্য আমি একটু ইকুয়েশনটা ডিটেইলে লিখে দেখাই, মানে তোমাদের আগেরটার সাথে পার্থক্য হচ্ছে শুধু কার জন্য? এ বস্তু। এ বস্তুর উপর তিনটা বল কাজ করতেছে, একটা হলো টিসি, একটা হলো টিবি, আর একটা হলো কি ঘর্ষণ বল। এখন একটু খেয়াল করো, তিনজনের মধ্যে এখানে দুইটা গ্রুপ আছে। ডান পাশে কাজ করতেছে একলা টিসি, শুধু ডান পাশে শুধুমাত্র টান বল টিসি কাজ করতেছে। বাম পাশে কিন্তু দুইটা বল একসাথে কাজ করতেছে, একটা হলো ঘর্ষণ আর একটা হলো কি টান বল। এখন তুমি দেখো তো বস্তু তাও কোন দিকে মুভ করবে? টিসি এর দিকে মুভ করবে না, কারণ ও আস্তে আস্তে কি হয়তো আগের থেকে একটু স্লো মুভ করবে। হ্যাঁ, তুমি দেখবে ত্বরণটা কমে গেছে, আগের চেয়ে এখানে ত্বরণটা কি আসবে? কম আসবে। আগে তুমি 2.51 পেয়েছিলা, এবার আমরা যখন ভ্যালু বের করবো ত্বরণে দেখবো যে আগের চেয়ে কম আসছে, কারণ ঘর্ষণ অ্যাড হয়েছে, এই জন্য ঘর্ষণ গতিটা আরো কমাই ফেলবে। কিন্তু স্টিল বস্তু কোন দিকে মুভ করবে? ওই বেশি ভরের বস্তুটার দিকেই মুভ করবে। তাহলে এখানে এই দুইজন মিলেও টিসিকে কি করতে পারবে না? আটকাইতে পারবে না। টিসি আবার কি হবে? বড় হবে। বস্তু আস্তে আস্তে কি এদিকে মুভ করবে, তবে আগের চেয়ে একটু স্লো মুভ করবে, কিন্তু মুভ করবে কোন দিকে? সি বস্তুর দিকে। তাহলে আমরা কিভাবে হিসাব করি এটা? লব্ধিটা কিভাবে হিসাব করি? এফ নেট লব্ধিকে আমরা হিসাব করি বড় বল বিয়োগ ছোট বল। তাহলে বড় বল কোনটা? এখানে টিসি হচ্ছে সবার চেয়ে বড়। ছোট বল কারা? এই দুজন ছোট বল না, এবং দুজন কি টিসির বিপরীতে কাজ করতেছে। তাহলে যেগুলো বিপরীতে কাজ করে দুজনকে কি দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। তাহলে এখান থেকে মাইনাস টিবি এবং কি মাইনাস এফ কে, দুটোটা কি যাবে? বাদ যাবে। এই তাহলে বড় টান বলটা সবচেয়ে বেশি, কারণ ওই বস্তু দিকে মুভ করতেছে। বিপরীত টান বলটাও কম, ঘর্ষণ বলও কি কম, বিপরীতে কাজ করতেছে, এই জন্য। তাহলে এখানে কি লিখবো তখন? এম এ ইন্টু এ, বড় হাতের এ দিবা এ বস্তুর জন্য এই, আর এখানে কি বসবে? যেটা আছে ওইটাই থাকবে। বলো বুঝছো? এবার এটা 3 নাম্বার, এটা কয় নাম্বার? 3। এটা হচ্ছে কয় নাম্বার? 2 নাম্বার। আর এটা হচ্ছে 1 নাম্বার। এবার আমরা কি করছিলাম? তিনটা যোগ করতাম না? তিনটা যোগ করলে আমরা ত্বরণের ফর্মুলা পেয়ে যেতাম। তাহলে ত্বরণ ইকুয়াল টু, দেখো তো কি হবে? আমি শর্টকাট তোমাকে বলছিলাম, শর্টকাট কি হবে? নিচে সবগুলা বস্তুর ভর, এই যে সবগুলা বস্তুর ভর বসে গেছে, আর উপরে কি বসবে? উপরে হচ্ছে যে দুইটা ঝুলন্ত বস্তু আছে, ওই ঝুলন্ত বস্তুগুলোর ওজন একটা থেকে একটা কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে এখন দেখো বড় মানে বেশি ওজন কার? ডাব্লিউসি। আর ছোট কার? ডাব্লিউবি। এখানে শেষ করে দিয়েছিলাম 1 নাম্বারটা। কিন্তু দেখো তো এখানে আলাদা করে ঘর্ষণ বল কাজ করতেছে না। ঘর্ষণ বলকে আলাদা করে নিয়ে এটা কি কাটাকাটি যাবে কারোর সাথে? না, ওইখান থেকে ঘর্ষণ বলটাও কি দিবা? বিয়োগ করে দিবা। অর্থাৎ এখানে শুধু পার্থক্য কার? এই যে ঘর্ষণ বলের। তুমি এই তিনটে ইকুয়েশন যোগ করে দেখো, তোমার এর ভ্যালু এটা আসবে। এর ভ্যালু কি এই পাশে আসবে। কিরকম দেখো আমি বলে দিই। এই যে এটা যোগ করো, বাম পাশ যোগ করো, এদিকের বাম পাশে এই দুইজন, আর এদিকের বাম পাশে হচ্ছে ও। যোগ করলে এটা কমন যাবে না? এটা কমন গেলে ভরগুলো সবগুলো কি যোগ আকারে বসবে। আর এই পাশে দেখো টান বল সব কাটাকাটি চলে যাবে, টিসি টিভি সব কি যাবে? কাটাকাটি চলে যাবে, এফ কাটা থেকে যাবে, এবং এফ কাটা কি মাইনাস। তাহলে এই পাশে শুধু কি আসবে? ডাব্লিউসি মাইনাস ডাব্লিউবি মাইনাস এফ কে। বুঝতে পারছি? আমি এটা প্রথমবার করাইছি, জন্য আমি এখানে মানে যোগ কেমনে করে এটা দেখাচ্ছি না, বাট এটা কিন্তু প্রথম প্রশ্ন আমি ডিটেইলে করে দেখাইছি, যোগ কেমনে করবা, এই এর ভ্যালুটা কিভাবে আসছে, এরপর শর্টকাট দেখাইছি। এই শর্টকাটটা দিয়ে আমি এটা লিখছি, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাটের ভ্যালু। তাহলে এম এ
এমবি এমসি সবগুলো ভর নিচে যোগ আকারে বসছে, উপরে ঝুলন্ত বস্তু দুইটার ভর কি হবে, বিয়োগ হবে। বেশি ভর থেকে কম ভরটা কি, বিয়োগ, মানে ওজনের কি, ভরটা। আর এখানে যেহেতু আলাদা করে ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বলটাও কি করবা, বিয়োগ করবা। যদি ঘর্ষণ বল না থাকতো এই 1 নাম্বারের মতো, তাহলে এখানে এই যে এফ কেটা আসতো না। বুঝতে পারছি? এবার তুমি ভ্যালু বসাই দাও, ভ্যালু বসাই দিলেই কাজ শেষ। তাহলে এখানে ভ্যালু কত হবে, নিচে সবগুলো ভরের যোগফল। তাহলে আমি একটু জাস্ট করে দেখাই। এখানে ওজন, ডাব্লিউসি এর ওজন কত হবে, 22 × 9.8 mg। তারপর এটা থেকে মাইনাস যাবে কে, ডাব্লিউবি, ডাব্লিউবি হচ্ছে কত, 12 × 9.8। এটা থেকে মাইনাস যাবে হচ্ছে এফকে, এফকে এর ভ্যালু কত পাইছো, 9.8, এই যে 9.8। তাহলে টোটাল ভ্যালু আসবে 88.92। উপরে টোটাল ভ্যালু আসবে কত, উপরে টোটাল ভ্যালু আসবে 88.2, আর নিচে সবগুলো ভরের যোগফল। তাহলে সবগুলো ভর কত হয়, 22 এবং 12 মিলে কত, 34, 34 আর 5 হচ্ছে কত, 39। এই জাস্ট এখন কি করে দিবা, ভাগ করে দিবা। ভাগ করলে কত হয়, ডিভাইডেড বাই 39, দেখছো 2.26। ওই যে বলছিলাম ত্বরণ কমে যাবে, তাহলে এর ভ্যালুটা কত আসছে, 2.26 আসছে। আগের বারে কিন্তু প্রথমবার 1 নম্বরে দেখো 1 নম্বর আসছে 2.52 বা সামথিং এরকম কিছু আসছিল, মানে এটার চেয়ে বড় ছিল। বাট এখন ত্বরণটা কি আগের চেয়ে একটু কমে গেছে। কেন, ওই যে আলাদা করে ঘর্ষণ কাজ করছে এই জন্য, জাস্ট এটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ঘর্ষণ কাজ করার কারণেই মূলত এটা কমে গেছে। আশা করি টপিকটা বুঝতে পারছো। দোনোটা প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন ছিল, বুঝছো। আমরা এটাকে লিখছি কারণ দুইটা উদ্দীপক এরকম আসছে, একবার হচ্ছে ঘর্ষণ ছাড়া আসছে, আর একবার ঘর্ষণ সহকারে আসছে। এই জন্য আমরা দোনোটা আলোচনা করছি। দুইটা প্রশ্নের প্যাটার্ন একেবারে সেম, জাস্ট সমীকরণ বানানো থেকে শুরু করে সব সেম, শুধু ওই ঘর্ষণ বলটা তোমাকে আলাদা করে একটু হিসাব করতে হয়। তো ঘর্ষণ বল শুধুমাত্র সারফেসের উপর যে বস্তুটা আছে তার জন্য হিসাব করবা, এবং কিভাবে হিসাব করবা, কোন দিকে কাজ করবে, এটা কিন্তু অলরেডি আমি সুন্দর করে বলছি। কেমন, না বুঝলে আরেকটু ধৈর্য নিয়ে আবার একটু ভিডিওটা মানে পেছনের অংশ একটু দেখবা, একটু ভালো করে এই জিনিসটা ক্লিয়ার করা লাগবে, বুঝছো। আর এখানে আমি কিছু জিনিস কিন্তু একটু শর্টকাটে করে ফেলছি, মানে সমীকরণগুলো কিভাবে আসছে এটা কিন্তু আমরা প্রথম প্রশ্নে দেখাইছি ডিটেইলে, এগুলো কেমনে লিখে, এই জন্য আমি এখানে আর দেখাই না, জাস্ট ডিরেক্ট লিখছি। আমি কিন্তু আমরা বুঝাইছি, জাস্ট বললাম যে তুমি কিভাবে হিসাব করবা। তাহলে কপি করলে সবসময় দেখবা আগে পুরো সিস্টেমটা কোন পাশে মুভ করতেছে, এই জিনিসটা দেখা জরুরি। তাহলে যেদিকের ভরটা বেশি থাকবে ঝুলন্ত বস্তুর, ওই দিকে পুরো কপি করলে সিস্টেমটা মুভ করবে, এবং ওইটাকে মাথায় রেখে আমি সমীকরণগুলোকে সাজাবো। এটাই ছিল, বুঝতে পারছি। তাহলে এই টাইপটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দুইটা বস্তু ঝুলন্ত অবস্থায় থাকে। তুমি এটা বুঝে গেলে এটা খুব ইজি। এখানে শুধুমাত্র একটা বস্তু ঝুলন্ত অবস্থায় আছে, আমরা একটু এইটা করবো এবার। তাহলে আশা করি 1 নং উদ্দীপকে যে প্রশ্নটা আমরা সলভ করাইছি, আশা করি সবাই বুঝতে পারছি, তাই না? খুব বেশি কঠিন কিছু ছিল না, একটু ঠান্ডা মাথায় বুঝে, বেসিকটা বুঝে একটু নিজে নিজে প্র্যাকটিস করবা, তাইলে আশা করি পারবে এটা। এবার আসো আমরা সেকেন্ড উদ্দীপকটাতে একটু যাব। সেকেন্ড উদ্দীপক আমরা একটাই প্রশ্ন রাখছি, এবং তুমি যদি প্রথম উদ্দীপক পড়ো, সেকেন্ড উদ্দীপক বুঝতে খুব বেশি কঠিন লাগবে না, জাস্ট 5 থেকে 10 সেকেন্ড লাগবে তোমার জাস্ট বুঝতে। আমরা একটু চিত্রটা আঁকাই, জাস্ট একটা কথা বললে এগুলো বুঝে যাবে, একটা বস্তু তো ইকুয়েশন এত বেশি কঠিন হবে না। তাহলে 2 নাম্বার, অর্থাৎ 2 নং উদ্দীপক, 2 নাম্বার উদ্দীপকে যদি দেখি, তাহলে একটু আমি জাস্ট ইকুয়েশনটা আঁকাই। এখানে একটা বস্তু আছে, বস্তুটা হচ্ছে পি বস্তু, এই বস্তুর সাথে একটা বস্তু বাধা অবস্থায় আছে, এটা হলো কিউ বস্তু। এখানে ঝুলন্ত বস্তু কয়টা, একটা। তাহলে এখানে দেখো তো, একটা প্রথম একটা বিষয় বলি, এখানে তোমাকে একটা উত্তর খুঁজতে হয়েছে যে পুরো কপি কলার সিস্টেমটা কোন দিকে মুভ করবে, এই উত্তরটা তোমাকে খুঁজে বের করতে হয়েছে প্রথমে। কেন, দুই দিকে বস্তু ছিল, তো কপি কলের বস্তুটা মানে এই যে বস্তুটা দুই পাশ থেকে বাধা, এটা আসলে যাবে কোন দিকে, মানে পুরো সিস্টেমটা কার দিকে মুভ করবে, কি সি এর দিকে মুভ করবে নাকি বি এর দিকে। দুইটা বস্তু ছিল, এই জায়গায় কি এই উত্তর বা এই প্রশ্ন করার কোনো দরকার আছে, এই উত্তর খোঁজার কোনো দরকার আছে এখানে না। ঝুলন্ত বস্তু আছেই একটা, তো কপিকল কোন দিকে মুভ করবে, ওই ঝুলন্ত বস্তুটার দিকে মুভ করবে। পি বস্তু ডেফিনেটলি আস্তে আস্তে কোন দিকে এগোবে, এই যে কিউ বস্তুটা বা এই পাশে এগোবে। পি বস্তু জীবনকে এদিকে ব্যাকে আসবে, কারণ এদিকে তো কোনো বলই কাজ করতেছে না, বল কাজ করতেছে কোন পাশে, এই পাশে, বুঝছি। তাহলে এইখানে আমাদের খুব বেশি কিছু কঠিন নাই, বুঝার জন্য খুব বেশি কঠিন কিছু নাই, জাস্ট আমরা একটা বস্তুকে চিন্তা করলে ম্যাথ হয়ে যায়। তাহলে এবার বলো, কিউ বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে, ওই আগের মতো, ডাব্লিউ কিউ কোন দিকে, নিচের দিকে, এবং এটা দড়ি দিয়ে বাঁধা না পি বস্তুর সাথে, তো দড়ি দিয়ে বাঁধা থাকলে আমরা জানি দড়িতে টান বল কাজ করে, টান বল কোন দিকে কাজ করবে, উপরে, এই যে টি কিউ। তাহলে কিউ বস্তুকে ওজন চাচ্ছে নিচের দিকে নামায় আনতে, আবার দড়ি চাচ্ছে কি উপরের দিকে টেনে রাখতে, তাহলে এইখানে দুইটা বল কাজ করতেছে, তাই না? আচ্ছা, এবার আসো আমরা কিউ বস্তুর জন্য যদি সমীকরণ লিখি, কিউ বস্তুর জন্য এখন বলো,
একটা বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে, বস্তুর উপর কি বল কাজ করবে টোটাল দুটোটা মিলে কি একটা বল হয়ে যাবে না, যেটাকে আমরা লব্ধি বল বলি। তাহলে এখানে ডাব্লিউ কিউ এবং টি কিউ বিপরীতে কাজ করতেছে এবং দুজন মিলে কয়টা বল হয়ে যাবে, একটা বল, যেটাকে আমরা কি বলি লব্ধি বল। তাহলে লব্ধি বলের ক্ষেত্রে ঘটনা হচ্ছে এফ নেট। আমরা লব্ধি বলকে কি দিয়ে প্রকাশ করি, এফ নেট। এখন এফ নেট কি হবে, লব্ধি বল কেমনে হিসাব করে, যদি বিপরীতে কাজ করে বিয়োগ করে, বড় বল থেকে ছোট বল বিয়োগ। এবার নিশ্চয়ই তোমরা এই উত্তরটা জানো, এখানে কি ডাব্লিউ কিউ বড় হবে নাকি টি কিউ বড় হবে, এই উত্তরটা তোমাদের পারা উচিত। যদি এই উত্তরটা তোমরা এখন দিতে না পারো তাহলে বুঝবা প্রথমটা তোমরা কিচ্ছু বুঝো নাই। সহজ কথা, প্রথম প্রশ্নটা কিচ্ছু বুঝো নাই তোমরা। যদি তোমরা এই উত্তরটা করতে না পারো যে এখানে ডাব্লিউ কিউ বড় নাকি টি কিউ বড়, যদি এই উত্তরটা এই মুহূর্তে দেখে যদি এটা বলতে না পারো, তাহলে তোমরা এটা বুঝো না কিছু। তোমাদের উচিত হবে এটা একটু ভালো করে কি করা, আবার দেখা, আবার বুঝো এটা। দেখো তো আমরা কোন বলটা বড় এটা কেমনে বুঝছিলাম, যেহেতু এই বস্তুটার ওজনটা বেশি, দেখো 10 কেজি এবং এটা ঝুলন্ত, তাহলে এই বস্তু আস্তে আস্তে কিন্তু কি নিচের দিকে নেমেই আসবে, স্বাভাবিক। যেহেতু কপিকল মুক্ত অবস্থায় আছে, আস্তে আস্তে কি পি বস্তুকে সেই দিকে টানবে, কিউ বস্তু কোন দিকে নামবে, নিচের দিকে নামবে। তাহলে নিচের দিকে নামা মানে কি, ওই দিকের বলটা বেশি না, তাহলে ডাব্লিউ কিউ কাজ করতেছে কোন দিকে, নিচে। তাহলে ডাব্লিউ কিউটা এখানে বড়, আর টান বল কি ছোট। বুঝছো, মানে এখানে ঘটনা হচ্ছে বস্তু তার ওজনের সমপরিমাণ বল নিচের দিকে দিতে পারবে না, ওইখান থেকে টান বলটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। বুঝতে পারছো, ওই লব্ধির মতো এক পাশে 10 নিউটন টানতেছে, এক পাশে 5 নিউটন। তাহলে যে পাশে 5 নিউটন টানতেছে ওটা কাজ করতে পারবে না, কারণ আরেকদিকে বড় একটা বল আছে। তাহলে ডাব্লিউ কিউ বড়, টি কিউ ছোট। কেন বড় কেন ছোট আশা করি বুঝতে পারছি এটা। তাহলে এখানে এফ নেটের জায়গায় লিখতে পারবা এফ এর সূত্র কি, এম এ। তাহলে কার জন্য করতেছি, কিউর জন্য, এম কিউ ইন্টু এ ইকুয়াল টু ডাব্লিউ কিউ মাইনাস টি কিউ। এটা আমাদের 1 নং সমীকরণ। এই যে ডাব্লিউ কিউর জন্য 1 নম্বর লিখলাম। এখন বস্তু আছে কয়টা, একটা, সেটা পি বস্তু। তাহলে আসো পি বস্তুর জন্য লিখি এবার। তাহলে পি বস্তুর ক্ষেত্রে, পি বস্তুর ক্ষেত্রে এখন দেখো আগের বার এই যে এখানে যখন আমরা এ বস্তুর জন্য, মানে যে বস্তুটা সারফেসের উপর আছে তার জন্য যখন হিসাব করছিলাম, ওখানে দুইটা বল কাজ করছিল, কারণ দুই দিকে বস্তু বাঁধা। এই পাশেও একটা টান বল কাজ করছিল, এই পাশেও একটা টান বল কাজ করছিল, কারণ দড়ির দুই পাশ থেকে কি সংযুক্ত। পি বস্তুকে দুই দিক থেকে সংযুক্ত অবস্থায় আছে না, শুধুমাত্র কিউ বস্তুটা যুক্ত, শুধুমাত্র কি কিউ বস্তুটাই যুক্ত। তাহলে কিউ বস্তু যদি যুক্ত হয়, এটার উপর টান বল কাজ করবে শুধু কয়টা, একটা। তো পি বস্তুর জন্য কি আমরা লব্ধি বল হিসাব করব, বলতো অবশ্যই করব না। লব্ধি বল কখন হিসাব করে, যখন একটা বস্তুর উপর একাধিক বল কাজ করবে, অ্যাটলিস্ট দুইটা। এখন পি বস্তুর উপর তো বল কাজ করতে সেই একটা, সেটা কোনটা, এই যে এদিকে ওই যে দড়িটা তাকে টেনে নিবে, যে কিউ বস্তুটা তাকে কোন দিকে টানবে, এই পাশে টানবে না, তাহলে এই দড়ির মাধ্যমে টানতেছে, তাহলে বলটা প্রয়োগ হচ্ছে কোথায়, দড়িতে। এই জন্য এই যে টি কিউ। তো এখানে টি কিউ কেন সেম, কারণ আমরা বলছি একই দড়িতে টান বলের মান সবসময় কি হয়, সেম হয়। তাহলে এখানে যদি টান বল টি কিউ কাজ করে, এদিকেও টান বল কি টি কিউই কাজ করবে, কারণ দড়ি একটাই, সেম দড়ি হলে টান বল ভিন্ন হয় না। তাহলে এখানে পি বস্তুর উপর শুধু একটা বল, সেটা কোন দিকে কাজ করতেছে, এইদিকে। এইদিকে তো কোনো বল নাই, তাহলে এখানে কি লব্ধি বের করার দরকার আছে, দরকার নেই। এখন কেউ বলতে পারেন স্যার ডাব্লিউ কিউ ছিল, মানে কিউ বস্তুর তো একটা ওজন ছিল, তো স্যার এখানে পি বস্তুর কি কোনো ওজন নাই? অবশ্যই ওজন আছে, কিন্তু আমরা বলছিলাম পি বস্তু যেহেতু একটা তলের উপর অবস্থান করছে, তলের উপর কোনো বস্তু থাকলে ওজনটা তার উপর ডিরেক্টলি আর কাজ করে না, কারণ প্রতিক্রিয়া বল থাকে। ওজন এবং প্রতিক্রিয়া বল কি হয়ে যায়, সমান সমান হয়ে যায়। এই জন্য এটার উপর আর কি ডাব্লিউর ফোর্সটা কাজ করবে না, শুধুমাত্র টান বলটা কাজ করবে। এবং একটাই বল আছে না, তাহলে লব্ধি বের করার দরকার আছে নাই। তাহলে আমরা পি বস্তুর ক্ষেত্রে ডিরেক্ট এফ ইকুয়াল টু কি লিখে দিব, টি কিউ। এফ ইকুয়াল টু কি লিখে দিব, টি কিউ। মানে ওর উপর বল কাজ করতেছে শুধু একটা, সেটা কোনটা, টি কিউ। বুঝতে পারছি। কিন্তু আগের বার ওই যে প্রথম প্রশ্নে আমরা টি কিউ থেকে এরকম একটা টান বল থেকে একটা টান বল কি করতাম, বিয়োগ করতাম, কারণ এদিকে একটা টান বল থাকতো, এই পাশেও একটা টান বল থাকতো, তখন কি লব্ধি বের করা লাগতো। কিন্তু এখানে বল আছে একটা, আমরা লব্ধি বের করবো না। তাহলে এটা কয় নাম্বার, এখানে এফ এর জায়গায় লিখতে পারো কোন বস্তুর জন্য, পি। তাহলে এম পি ইন্টু এ, সাথে আছে কত, টি কিউ। এটা কয় নাম্বার, 2 নাম্বার। এই যে দুইটি ইকুয়েশন হয়ে গেছে। এবার তুমি জাস্ট 1 আর 2 কি করে দিবা, যোগ করে দিবা। এবার লিখো 1 যোগ 2, 1 আর 2 যোগ করে, তাহলে বাম পাশের সাথে বাম পাশ যোগ, এইখানে কে আছে, এই যে বাম পাশে এটা আছে, এখানে এটা। তাহলে এটা তো কমন, ওই যে লব্ধি ত্বরণ, এ কমন নিয়ে নিলাম, তাহলে দুইটা ভর যোগ হয়ে যাবে, এম পি এবং এম কিউ। আর এদিকে কি আছে, ডাব্লিউ কিউ মাইনাস টি কিউ, এটার সাথে কাকে যোগ করবো, এই যে 2 নং সমীকরণে টি কিউকে যোগ করবো, এই যে এটা কাটা। তাহলে দেখো এখানে ত্বরণ কি আসবে, উপরে শুধু আছে ডাব্লিউ কিউ, নিচে হচ্ছে কি এম পি প্লাস এম কিউ। এবার জাস্ট মান বসায় দাও। বস্তুর ভর কত, একটা হলো 3 কেজি, একটা হলো 10 কেজি। আর ওজন,
ওজন হলো কত এখানে ডাব্লিউ কিউ না, ডাব্লিউ কিউ হচ্ছে 10 ইন্টু 9.8, 10 ইন্টু কত 9.8। আশা করি ভ্যালুগুলো বসাইতে পারছি আমরা। ভ্যালুগুলো কীভাবে বসছে নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে উপরে আসবে 98 ডিভাইডেড বাই কত 13, তাহলে 7.53। এখানে এর ভ্যালু আসবে কত, এর ভ্যালু আসবে 7.53। এটা হলো আমার এর ভ্যালু, এই যেটা এই, বুঝছি না? কঠিন ছিল কি খুব বেশি? দেখছো তুমি যখন দুইটা বস্তু দিয়ে করে আসছো, একটা বস্তু দিয়ে করা আরো সোজা। একটা বস্তু দিয়ে অত বেশি ঝামেলা করতে হয় না, সমীকরণ দুইটাই হয়, দুইটা বস্তু। আর একটা জিনিস মনে রাখবা, বস্তু যতটা সমীকরণে কি ততটা। তিনটা বস্তু ছিল, তিনটা সমীকরণ, এখানে দুইটা বস্তু, এই জন্য সমীকরণ কয়টা, দুইটা। এই আশা করি বুঝতে পারছি। আর শর্টকাটটা মনে আছে, আমরা আগেরবার শর্টকাট লিখছিলাম কিরকম, শর্টকাট কিভাবে বলছিলাম যে এ সমীকরণ এ বের করার শর্টকাট হলো নিচে বস্তু যতটা সবার যোগফল বসবে। এখানে বস্তু কয়টা, দুইটা, তাহলে ভর কয়টা বসবে, দুইটা। এই যে দুইটা বস্তুর ভরের যোগফল বসছে। উপরে বলছিলাম কি, যে ভরগুলা ঝুলন্ত থাকবে তাদের ওজন বিয়োগ হয়ে যাবে, বড় ওজন থেকে ছোট ওজন বিয়োগ। এখন এইখানে কি বিয়োগ করার দরকার আছে? ঝুলন্ত বস্তু আছেই তো একটা, তো একটা বস্তু থেকে আমরা বিয়োগ কি করব? এখানে ঝুলন্ত বস্তু দুইটা ছিল, এই জন্য তুমি বিয়োগ করছিলা। কিন্তু এই সিকিউটাতে ঝুলন্ত বস্তু আছেই একটা, তাহলে তার শুধু ওজনটা বসে যাবে। দেখো এই যে এই যে এই সূত্রটা দেখো, আমরা সমীকরণ করে বের করছি, এটা হলো তার শর্টকাট, এটা হলো তার কি শর্টকাট। এই বুঝতে পারছি আশা করি, নাকি বুঝি নাই? তাহলে শর্টকাটটা একটু মনে রাখবা। তাহলে উপরে ওজনটা বিয়োগ হবে কখন, যখন একাধিক বস্তু ঝুলন্ত থাকবে, তখন একটা থেকে একটা বিয়োগ। কিন্তু এখানে তো বস্তু ঝুলন্ত আছেই একটা, তাহলে একটা বস্তু ঝুলন্ত থাকলে শুধুমাত্র কি ওই বস্তুটার ওজনই উপরে বসে যাবে। আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছি সুন্দর করে। তাহলে আমাদের মোটামুটি কপি কল দেখছো, আমরা তিনটা প্রশ্ন সলভ করছি মনে হচ্ছে না? আসলে প্রশ্ন সলভ করছি একটাই, ওই ঘুরে ফিরে 1 নাম্বার প্রশ্নটাই সলভ করতেছি আমরা বারবার, একই কনসেপ্ট। জাস্ট আমরা দেখতেছি উদ্দীপকটা আমাকে চেঞ্জ করে দিলে আমি ম্যাথটা কিভাবে করব। এখানে কোথাও বস্তু বেশি, কোথাও একটা বস্তু কম, জাস্ট এইটুক পার্থক্য, কিন্তু প্যাটার্ন কনসেপ্ট বেসিক একই। এবার আমাদের লাস্ট সিকিউটা আমরা একটু দেখব। আমাদের লাস্ট সিকিউটাতে কি দেওয়া আছে, এটা একটা গুরুত্বপূর্ণ সিকিউ। এখানে একটা বিষয় তুমি নতুনভাবে শিখবে, মানে যে জিনিসটা এখানে ছিল না, এখানে একটা বিষয় নতুনভাবে দেওয়া আছে। এটা একটা বোর্ড এক্সাম, বোর্ড কোয়েশ্চেন আসছে, এটা সম্ভবত 22 সালের কোনো একটা বোর্ডে আসছিল, সিলেট বোর্ড মেবি। আচ্ছা দেখো এখানে কি বলছে, একটু চিত্রটার দিকে ভালো করে তাকাও। এখানে একটা কপিকল আছে, কয়টা কপিকল, একটা বড় কপিকল। এই যে এই কপিকলে দুইটা বস্তু বাঁধা আছে, কয়টা বস্তু, এদিকে একটা এ বস্তু, এদিকে একটা বি বস্তু, দুইটা বস্তু বাঁধা আছে। আবার দেখো বি বস্তুটা যেখানে বলছে এ বস্তুর ভর হচ্ছে 16 কেজি, মানে এ বস্তু যেটা এটার ভর 16 কেজি, এবং বি বস্তুর ভর হচ্ছে 1.5 কেজি, বি বস্তুর ভর হলো 1.5। লাস্টের লাইনটা একটু খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট। ডি বিন্দুতে সুতার বাঁধন দেওয়া আছে। ডি বিন্দু কোথায়, এখানে, মানে এখানে দেখো এইখানে কি ছিল, মানে ঝুলন্ত বস্তুগুলো মুক্তভাবে ছিল, মানে এদিকের ঝুলন্ত বস্তুটাও মুক্ত, এগুলো কারোর সাথে বাঁধা ছিল না নিচের দিকে। কিন্তু এখানে দেখো বি বস্তুটা সুতা দিয়ে উপরের দিকে বাঁধা, আবার আরেকটা সুতা দিয়ে কি নিচের দিকে আটকানো আছে, মানে এখানে বি বস্তু কি করতে পারতেছে না, মুভ করতে পারতেছে না। আরেকটা বিষয় তুমি দেখতেই পাচ্ছ, এ বস্তুর ভর হচ্ছে 16, বি বস্তুর ভর কি 1.5, তাহলে এদিকের বস্তুর ভরটা অনেক বেশি না? যদি তুমি এখানে সুতার বাঁধন না দাও, এই বস্তু বি কে টেনে উপরের দিকে উঠাই ফেলবে, কারণ এ বস্তুর ভর বেশি, ওর নিচে নেমে যাবে, আর বি বস্তুর ভর কম, এই জন্য কোন দিকে উঠে যাবে, উপরের দিকে। বাট তুমি যদি সুতাটা বেঁধে রাখো, এই অবস্থায় কপিকলটা স্টেবল অবস্থায় আছে, মানে কপিকল কোনো দিকে মুভ করতেছে না, বিও মুভ করতেছে না, এও কি মুভ করতেছে না, দুটোটাই ভাবে স্থির, ঠিক আছে? কারণ তুমি কম ভরের বস্তুটাকে কি নিচে একটা সাপোর্ট দিছো, নিচে একটা সাপোর্ট দিয়ে বেঁধে রাখছো, না হলে তো এ বস্তুটাকে কি টেনে উপরের দিকে উঠাই ফেলতো। আচ্ছা প্রশ্ন দেখি, উদ্দীপক তো নিশ্চয়ই বুঝছি, দুইটা বস্তু। আচ্ছা উদ্দীপক আরেকটা ইনফরমেশন আছে, এ বস্তুটা ভূমি থেকে 50 মিটার উপরে আছে। এই যে এ বস্তু যেটা ঝুলন্ত, সেটা ভূমি থেকে কয় মিটার উপরে, 50 মিটার উপরে। প্রশ্ন কি করছে, ডি বিন্দুতে সুতার বাঁধন না খুলে, খেয়াল করবা, ডি বিন্দুতে সুতার বাঁধন না খুলে, মানে এখানে খুলে নাই, যদি কেটে দেওয়া হয়, জাস্ট আমি কেটে মানে কাছে দিয়ে কি করলাম, ছুরি দিয়ে কেটে দিলাম, তাহলে না খুলে যদি কেটে দেওয়া হয়, তাহলে এ বস্তু বেশি গতিশক্তি নিয়ে ভূমিতে আঘাত করবে কিনা, মানে এটা হলো ভূমি, তো এ বস্তুটা বেশি গতিশক্তি নিয়ে ভূমিতে আঘাত করবে কিনা। ঘটনাটা কি বলছে, আমি তোমার একটা প্রশ্নটা আগে বুঝাই, তারপর আমরা আনসারে যাবো। মানে ঘটনাটা হচ্ছে, এখানে একটা কপিকল, এখানে হচ্ছে এ বস্তু, আর এখানে হচ্ছে মনে করো বি বস্তু, এটা হলো এইটা হলো বি। এখন তুমি নর্মালি চিন্তা করো, ভরে অনেক বড় পার্থক্য আছে এখানে, বি হচ্ছে 1.5 কেজি, আর এটা হচ্ছে 16 কেজি। তুমি যদি নর্মালি চিন্তা করো যে আমি
এখান থেকে কি করলাম, ধরো সুতার বাঁধনটা কেটে দিলাম, ঠিক আছে কিনা, এখানে একটা সুতা দিয়ে আবার বেঁধে দিছি, বলছে না যে সুতা দিয়ে এখানে ভূমিতে বেঁধে দেওয়া আছে, এখানে এটা স্টক করা আছে, এই যে শেষ। এখন যদি সুতাটা না থাকতো, এখানে মনে করো সুতার বাঁধন কেটে দেওয়া মানে কি, সাপোর্টটা তুমি রিমুভ করে দিছো, নিচে আর কি বাধা নাই, তখন কি এ বস্তু নিচের দিকে নামবে, বি বস্তু উপরের দিকে উঠবে, এরকমই তো ঘটনা। তো না খুলে কেটে দিলে, না খুলে কি কেটে দিলে তখন ঘটনা এরকম হইতো। তাহলে অপেক্ষাকৃত বেশি গতিশক্তি নিয়ে আঘাত করবে কিনা, মানে কিরকম জানো, অপেক্ষাকৃত মানে কি, এখানে তোমাকে তুলনা করতে বলছে, মানে দুইটা রাশির মধ্যে তুলনা। তাহলে বি কে যদি তুমি সুতার বাঁধনটা কেটে দাও, তখন এ বস্তু একভাবে নিচে পড়বে। এখন ওইটার সাথে কাকে তুলনা করব, ওটা হচ্ছে মনে করো বি বস্তুটা নাই, যদি বি বস্তু না থাকতো, শুধু এ বস্তুটা থাকতো, ঠিক আছে, এ বস্তুটা যদি শুধু থাকতো তখন কি একই ডিরেক্ট পড়ে যেত না নিচে। মনে করো বি বস্তুটা নাই, আমি জাস্ট কপি করে শুধু এই পাশে এ বস্তুটা রাখছি, এই অবস্থায় যদি এই পাশ থেকে আমি কি রশিটা ছেড়ে দিই, তাহলে এ বস্তু কি সজোরে নিচের দিকে পড়বে না, তখন তার অভিকর্ষণের ধরন পুরোটাই কাজ করবে, কারণ এদিকে তো কোনো কি বাধা নাই, বুঝতে পারছি। কিন্তু যদি এই পাশে বি বস্তুটাকে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে এ বস্তু কিন্তু কি ওই যে 9.8 ত্বরণে কি করতে পারবে না, নিচে পড়তে পারবে না, কারণ বি থাকে এদিকে একটা কি করবে, বাধা দিবে, ফলে বস্তুটা আস্তে আস্তে পড়বে, এ বস্তু ভূমিতে পড়বে কিন্তু কি ধীরে সুস্থে পড়বে, বুঝতে পারছো। মানে এখানে তুলনা, এই যে দেখো গতিশক্তি অপেক্ষাকৃত বেশি হবে না কম হবে, এই যে বেশি গতিশক্তি হবে না কম হবে, এটা বুঝবা কেমনে, দুইটা গতিশক্তি বের করতে হবে, তাহলে একটা গতিশক্তি বের করতে হবে শুধু এ বস্তু দিয়ে, তখন আমরা বি কে কনসিডার করবো না, জাস্ট এ বস্তু নর্মালি পড়তেছে এরকম। আর একটা গতিশক্তি বের করবো বি বস্তুকে হিসাব করে, মানে বি বস্তুর এদিকে বাধা অবস্থায় আছে, এই অবস্থায় এটা কিভাবে পড়তে পারে ওরকম ভাবে বের করবো, জাস্ট এইরকম দুইটা, মানে গতিশক্তির যে পার্থক্য, সে পার্থক্যটা আমরা হিসাব করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ছোটটা থাক, তাহলে আমরা করি, জাস্ট প্রথমে আসো। প্রথমে হচ্ছে এই যে না খুলে কেটে দিলে, ঠিক আছে, জাস্ট আমরা মনে করো সুতার বাঁধনটা কি করলাম, কেটে দিলাম। দেখো সুতা এখানে খুলে না খুলে কেটে দিলে বলতে এটা এভাবে বুঝতে পারো, খুলে দেওয়া আর কেটে দেওয়া, এখানে মূলত ঘটনা হচ্ছে দুইটা শব্দের মধ্যে, মানে একটা হচ্ছে সুতা খুলে দিছে, আর একটা হচ্ছে সুতা কি কেটে দিছে। সুতা কেটে দেওয়া মানে কি জানো, সুতা কেটে দেওয়া মানে হচ্ছে এ বস্তুটাকে তুমি ডিসকানেক্ট করে ফেলছো, এ এবং বি এর মধ্যে তার কোনো সম্পর্ক নাই। আর বাঁধন খুলে দেওয়া মানে হচ্ছে, মানে তুমি খুলে দিছো মানে কি এ এবং বি কানেক্ট, জাস্ট এই জায়গা থেকে সুতাটা খুলে দিছো, তখন কি এ বস্তু ধীরে ধীরে নিচে পড়বে। আর বাঁধন কেটে দেওয়া মানে হচ্ছে এ এবং বি কে তুমি আলাদা করে ফেলছো, তখন এ বস্তুটা কি সজোরে নিচে পড়ে যাবে, তখন বি বস্তু তার উপর কোনো বাধা প্রয়োগ করবে না, তখন তার ত্বরণ হবে কত, 9.8। তাহলে আমরা কথাটা একটু এক্সপ্লেইন করে বলে দিব যে সুতা খুলে দিলে, আচ্ছা খুলে দিলে না কেটে দিলে, আগে বলে ফেলে, সুতা কেটে দিলে এ বস্তু বি বস্তু হতে বিচ্ছিন্ন হয়ে সজোরে মাটিতে আঘাত করবে বা ভূমিতে আঘাত করবে বা ভূমিতে পড়বে, ভূমিতে পড়বে, ঠিক আছে, সজোরে কি ভূমিতে পড়বে। তো এই ক্ষেত্রে এ বস্তুর ত্বরণ হবে, এ বস্তুর ত্বরণ হবে মানে অভিকর্ষীয় ত্বরণের সমান, বা এটাকে আমরা বলবো জি এর সমান। এখন এটা কি অনেকেই বুঝবে না, কেন একটু খেয়াল করেন, আমি একটু বলি এটা কেন একটু কঠিন লাগতেছে মনে হচ্ছে। এখানে প্রথমে তোমাকে আমি বলি আগে প্রশ্নের পয়েন্টটা বুঝে, প্রশ্নে তোমাকে গতিশক্তির পার্থক্য মানে অপেক্ষাকৃত বেশি গতিশক্তি হবে কিনা, তো বেশি হবে কিনা এই জায়গায় তুমি পার্থক্য বুঝতেছো না, মানে তোমার দুইটা গতিশক্তি আসবে, তাহলে একটা গতিশক্তি আর একটা গতিশক্তির চেয়ে বেশি হবে কিনা এটা তোমাকে জিজ্ঞাসা করছে। তো দুইটা যে গতিশক্তি বের করবো, দুইটা সিচুয়েশন লাগবে না, ঘটনা দুই রকম ঘটতে হবে না, একটা ঘটনা হচ্ছে সুতা খুলে দেওয়া, আর একটা ঘটনা হচ্ছে সুতা কেটে দেওয়া। তাহলে সুতা যদি কেটে দাও, সুতা কেটে দেওয়া মানে হচ্ছে এ এবং বি কে তুমি ডিসকানেক্ট করে ফেলছো, মানে বি এবং এর মধ্যে কোনো সম্পর্ক নাই, তখন এ বস্তু কি সজোরে নিচে পড়ে যাবে না, ও তো ডিরেক্টলি কি ওর ওজনটা যেভাবে কাজ করতেছে ওজনের কারণে সজোরে নিচে নেমে আসবে। এখানে সুতা কেটে দেওয়া মানে এদিকে আর কোনো বাধা কাজ করতেছে না, তাহলে এ বস্তুর উপর শুধু জি কাজ করবে, কারণ কোনো এটা তখন মুক্তভাবে পড়বে, মানে সজোরে পড়া মানে হচ্ছে এ বস্তু কি মুক্তভাবে পড়বে, মানে ওকে তার কোনো বাধা দিবে না বি বস্তু, কারণ তুমি এখানে সুতা ডিসকানেক্ট করে ফেলছো, তাহলে এ বস্তু ডিরেক্ট পড়ে যাবে। তাহলে মুক্তভাবে যদি এ বস্তুটা নিচে পড়ে, আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য ত্বরণের মানটা কার সমান হয়, জি এর সমান হয়, তাহলে এই ক্ষেত্রে ওর বেগটা মানে ত্বরণ কাজ করবে কত, জি 9.8।
কিন্তু সুতা যদি না কেটে সুতা এখান থেকে খুলে দেওয়া হয় তাহলে বি বস্তু ডিসকানেক্ট হয় নাই। সুতা খুলে দেওয়া মানে হচ্ছে এ বস্তু নিচে পড়বে এবারও, বাট ও আগের মতো জোরে পড়তে পারবে না, কারণ ওই যে বি এদিকে পিছন দিকে টেনে রাখবে যে তাকে, ও এবার আস্তে আস্তে পড়বে, মানে ও এবার পড়বে কিন্তু ওই যে মুক্তভাবে পড়তে পারবে না, একটু ধীরে সুস্থে পড়বে। তখন ত্বরণের মানটা আর জি এর সমান হবে না, তখন ত্বরণের মানটা বের করতে হবে এই যে এখানে যেভাবে বের করতে হয় সেভাবে। এই যে মনে করো এই বস্তুটা ঝুলন্ত, যদি সুতা কেটে দাও এখানে মুক্তভাবে পড়ে যাবে না একেবারে 9.8 ত্বরণ নিয়ে, কিন্তু এ বস্তুর সাথে বাধার কারণে এই বস্তু কি 9.8-এ পড়তে পারে না, ওকে উপরের দিকে দুইটা বস্তু কি ঠেলে রাখছে, তো ফলে ও পড়বে বাট আস্তে আস্তে পড়ে। তাহলে এখানেও ঘটনাটা হচ্ছে সেরকম, বুঝতে পারছি? তাহলে আসো এখানে এবার আমরা, যেহেতু এখানে আর ম্যাথ করার কিছু নেই, এবার আমরা ডিরেক্ট গতিশক্তিটা বাইর করবো। তাহলে কত বেগে আঘাত করবে, বস্তু কত মিটার উপর থেকে পড়তেছে, 50 মিটার উপর থেকে। তাহলে আমরা লিখি এবার, তো গতিশক্তি বের করার জন্য সূত্র কি, ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি বের করতে হবে। তাহলে ভি এর ক্ষেত্রে নিয়ম কি, এই বস্তু কত বেগে ভূমিতে আঘাত করবে, যদি 50 মিটার উপর থেকে ও পড়তে শুরু করে মুক্তভাবে, তাহলে ভূমিতে আঘাতের মুহূর্তে ওর একটা শেষ বেগ থাকবে না, ওই শেষ বেগটা বের করতে হবে, তখনই তো তুমি গতিশক্তি বের করতে পারবা। তাহলে তুমি এবার লিখবা ভূমিতে আঘাতের বেগ, ভূমিতে আঘাত করার বেগ কিভাবে বের করব, কত উচ্চতা থেকে পড়তেছে, 50 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে পড়তেছে, মানে হচ্ছে আদিবেগ 0, টাইম তো আমরা জানি না, তাহলে আমরা কি দিয়ে করতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, যেহেতু পড়ন্ত বস্তু তাহলে আমরা ইউ 0 বসাবো কারণ মুক্তভাবে পড়ন্ত, 2 বসলো 9.8, এইচ কয় মিটার বসবে 50 মিটার, এইচ কত বসবে একটু মুছে দিচ্ছি, এইচ হচ্ছে কত 50, তাহলে কত হয় ভি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 50, তাহলে 980, এটাকে একেবারে যদি রুট করে ফেলি, রুট করলে 31.30, তাহলে এটা হচ্ছে 980, আর এটাকে যদি রুট করি 31.30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। এই যে এত বেগে ভূমিতে কি করবে তখন আঘাত করবে। তাহলে মুক্তভাবে যদি পড়ে, মানে সুতা যদি কেটে দাও, এই যে সুতা যদি কি দাও কেটে দাও, তখন সে মুক্তভাবে পড়বে, মুক্তভাবে পড়লে এত বেগে ভূমিতে আঘাত করবে। এবার তুমি গতিশক্তি বের করো, তাহলে সুতা কেটে দিলে গতিশক্তি হবে কত, হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম এর মান কত, এ বস্তু হচ্ছে কত 16 কেজি তাই না, 16 ইন্টু ভি হচ্ছে কত, আচ্ছা ভি স্কোয়ার না, আমরা একেবারে স্কোয়ারের মানটা বসাই দিই 980, এই যে এখান থেকে তুমি ইকের ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে ইকের ভ্যালু কত 980 ইন্টু 16 ডিভাইডেড বাই 2, 7840 জুল, 7840 জুল, দেখছো? তাহলে মুক্তভাবে যদি পড়ে সে ভূমিতে এতটুকু গতিশক্তি নিয়ে কি করবে আঘাতটা করবে, মানে এক্ষেত্রে মুক্তভাবে বলতে সুতা কেটে দিলে, এখানে দুইটা ঘটনা, একটা হলো সুতা খুলে দেওয়া আর একটা সুতা কেটে দেওয়া। সুতা কেটে দিলে ওর গতিশক্তি হবে কি ভূমিতে আঘাত করার সময় এতটুকু, বুঝছি? এবার আমরা কি করব, আমরা বের করবো এবার কি সুতা মুক্তভাবে মানে কেটে দেওয়া না, সুতা এবার আমরা খুলে দিলে কি হবে দেখি একটু, এটা আশা করি বুঝতে পারছি। এখানে একটু পয়েন্ট আমি লিখে দিলাম সুন্দর করে, আশা করি বুঝার কথা, একটু খেয়াল করবা। সুতা কেটে দিলে কি হবে, ওই যে বললাম এ এবং বি ডিসকানেক্ট হবে, এ এবং বি যদি আলাদা হয়ে যায় এ বস্তুর উপর কোনো বাধা কাজ করবে না, সরাসরি মুক্তভাবে নিচে পড়বে, মুক্তভাবে নিচে পড়লে ত্বরণের মানটা জি এর মানের সমান হয়ে যায়। তখন বেগের মান কিভাবে বের করব, এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2gh, জি এর মান বসাইছি, বেগ পাই গেছি, তাহলে এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার হচ্ছে গতিশক্তি, গতিশক্তির সূত্র বসাই দিছি। এই ছিল ম্যাথ। এটা কখন মুক্তভাবে মানে সুতা কেটে দিলে তখন গতিশক্তি হবে এত। এবার আমরা বের করব যদি সুতা কেটে না দিয়ে বাঁধনটা মানে সুতাটা খুলে দেওয়া হয় তখন কি হবে, 7840, এটা আমরা একটু লিখে রাখি, আমরা কম্পেয়ার করব তখন ভ্যালুটা আমাদের লাগবে 7840 জুল, এটা হলো আমাদের প্রথম অ্যান্সার। এবার আসো আমরা বলবো এবার যে সুতার বাঁধন খুলে দিলে এ বস্তু মুক্তভাবে নিচে পড়তে পারবে না, মুক্তভাবে ভূমিতে পড়বে না, কারণ সুতার বাঁধন খুলে দেওয়া মানে কি তুমি বি কে ডিসকানেক্ট করো না, জাস্ট এখান থেকে বাঁধনটা খুলে দিছো, তাহলে এ বস্তু এবার আস্তে আস্তে নিচে নামবে, বি বস্তু কি আস্তে আস্তে উপরে উঠবে, তাহলে ভূমিতে মুক্তভাবে পড়তে পারবে না, কারণ
বি বস্তু সুতার মাধ্যমে বিপরীতে একটি বল প্রয়োগ করবে, অর্থাৎ এ বস্তু যেদিকে পড়তেছে তার বিপরীতে একটি কি করবে, বল প্রয়োগ করবে, একটি বল প্রয়োগ করবে। এটা তাহলে এর আগের বারও কিন্তু আমরা এরকম একটা এক্সপ্লেনেশন দিছিলাম, কি দিছিলাম, সুতা কেটে দিলে বস্তু মুক্তভাবে পড়ে যাবে, কারণ তখন আর বি কি থাকবে না, কানেক্টর থাকবে না, এ মুক্তভাবে পড়বে। তো মুক্তভাবে পড়লে আর আলাদা করে ত্বরণ বের করতে হয় না, ত্বরণটা জি এর মানে সমান হয়ে যায়। বাট এখানে এখন এ বস্তুর ত্বরণ আর জি এর সমান হবে না, তোমাকে আলাদা করে কি করতে হবে, বের করতে হবে। বুঝতে পারছি? তাহলে এখন কিভাবে বের করবো একটু খেয়াল করো। এখানে দুইটা বস্তুই কিন্তু কি একই দড়ি দিয়ে বাঁধা না, তাহলে একই দড়ি দিয়ে যদি বাঁধা হয় এখানে আর আমাকে টান বল হিসাব করতে হবে না, কারণ বি বস্তুর জন্য টান বল যা হবে এ বস্তুর জন্য কি হবে, টান বল তাই হবে। বুঝতে পারছি? তো এখানে দোনোটা টান বল একটা কি করে দিবে, নিষ্ক্রিয় করে দিবে। এখানে জাস্ট বস্তুর লব্ধি বল হিসাব করবা, অর্থাৎ এখানে দোনোটা বস্তু মিলে একটা বস্তুর মতো আচরণ করবে। এ বস্তু চাইবে নিচের দিকে পড়তে, বি বস্তু তাকে কি দিবে, বাধা দিবে। অর্থাৎ ঘটনা হচ্ছে, আমি যদি একটু বলি, এখানে এরকম ধরো এখানে আছে এ বস্তু আর এই পাশে আছে কি বি বস্তু, এখানে বি এখানে এ। তাহলে এ বস্তুর ওজনটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, সেটা হলো ডাব্লিউ এ। আর বি বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। তাহলে এ বস্তু যেহেতু এ বস্তুর ভরটা বেশি, এটা ডাব্লিউ এটা বড়, ডাব্লিউ এটা কি বড়, ভর বেশি হলে ওজনও কি হবে, বেশি হবে। তাহলে ওর ওজনটা বেশি বলে এ বস্তুটা কিন্তু কোন দিকে পড়বে, নিচের দিকে পড়বে। তাহলে ডাব্লিউ বিটা কি আস্তে আস্তে মানে এই বস্তুটা আস্তে আস্তে কি উপরের দিকে উঠতে থাকবে। তাহলে এই বস্তুর ওজন থেকে এই বস্তুর ওজনটা মাইনাস হয়ে যাবে না, কারণ এই বস্তু যে এটাকে বাধা দিবে, যে আমরা বললাম বি বস্তু সুতার মাধ্যমে বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে। তাহলে এই বস্তুটা যে ওর উপর বল প্রয়োগ করতেছে, এই বলটা কার সমান, ওর ওজনের সমান। মানে ওর ওজন যতটুকু ততটুকু পরিমাণের বল এই বস্তুর ওজন থেকে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কারণ ডিরেকশনটা বিপরীত। কথা বুঝছো? বস্তু যদি নিচের দিকে যেভাবে পড়তে চাইবে, বি বস্তু তাকে সেভাবে পড়তে দিবে না, একটু বাধা দিবে, ওই যে আলাদা করে বাধা আছে যে জন্য। তাহলে এখানে বস্তুর লব্ধি বল হিসাব করতে হবে, বস্তুর লব্ধি বল। তাহলে বস্তুর লব্ধি বল এফ ইকুয়াল টু কি হবে, ডাব্লিউ এ থেকে ডাব্লিউ বি বিয়োগ হয়ে যাবে। তাহলে আসো ডাব্লিউ এ আমরা যদি ভ্যালু বের করি, একটা হলো 16 কেজি, তাই না, 16 ইন্টু 9.8, এটা থেকে বি বস্তু হচ্ছে কত, 1.5 ইন্টু 9.8, এই যে এটা থেকে এবার বিয়োগ দাও। তাহলে বিয়োগ দিলে কত আসে এবার আমাদের, 16 ইন্টু 9.8 মাইনাস 1.5 ইন্টু 9.8, তাহলে কত আসে, 142.1 নিউটন, 142.1 নিউটন। এটা হলো এ বস্তুর উপর মানে লব্ধি বল, বা এ বস্তুর উপর অ্যাকচুয়ালি এতটুকু বল কি করবে, কাজ করবে। ঠিক আছে? এখন আমরা লব্ধি বল কেন বের করছি, ওই যে ত্বরণ বের করার জন্য। মুক্তভাবে যদি পড়তো, যেমন আগের কনসেপ্টে মুক্তভাবে পড়ছে 9.8 দিয়ে করে ফেলছিল, কোনো ত্বরণ বের করা লাগে নাই, কিন্তু ও তো এখন মুক্তভাবে পড়বে না, এই জন্য ওর আলাদা করে ত্বরণ বের করতে হবে। তো ত্বরণ কেমনে বের করবা, লব্ধি বল থেকে। এই যে এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইকুয়াল টু কি হবে, এফ বাই এম। তাহলে এখন ইকুয়াল টু এফ বসাও, এফ কত বসাবো, এখন এই যে লব্ধি বলটা বসাবা, মানে এ বস্তু অ্যাকচুয়ালি কতটুকু বল নিয়ে নিচের দিকে পড়বে। এ বস্তু অ্যাকচুয়ালি 142.1 নিউটন বল নিয়ে কি নিচের দিকে পড়বে। তাহলে উপরে বসবে 142.1 নিউটন, আর নিচে হচ্ছে এম। কোন বস্তু ত্বরণ বের করতেছো, এ বস্তুর, তাহলে এখানে এ বসবে কোনটা, এ বস্তুর ভর কত দিয়ে দিছে, 16। এই যে তাহলে এ বস্তু কত ত্বরণে পড়তেছে, বস্তু হচ্ছে কত, 16। আচ্ছা এখানে তো দুইটা বস্তু ঝুলন্ত, এখানে ডাব্লিউ বিও কি হবে, যোগ হবে, কারণ ওই যে শর্টকাট আমরা যেরকম করে বের করতাম, দুইটা বস্তু যদি ঝুলন্ত থাকে দোনোটা বস্তুর ভর কি হবে, এখানে এখানে জাস্ট যোগ করে বসতে হবে, কারণ এখানে তো দুইটা বস্তু মিলে একটা বস্তু হয়ে গেছে, দুইটা বস্তু মিলে কয়টা বস্তু হয়ে গেছে, একটা বস্তু। সো এখানে প্লাস কত বসবে, 1.5, এই যে দুইটা বস্তুর ভর নিচে বসবে। তাহলে একত্রে যদি আমরা করি, এখন আমাদের ভর বলের ত্বরণের মান কত, 142.1 নিউটন ডিভাইডেড বাই এটা কত, 17.5 হয়ে যাবে, 17.5। তাহলে 8.12, এই যে দেখছো, মুক্তভাবে হইলে 9.8 পড়ার কথা, বাট এখন পড়বে কত, 8.12, এত ত্বরণ নিয়ে পড়বে। আমরা ত্বরণটা সুন্দর করে বের করলাম। এবার হচ্ছে আমাদের ওই আগের মতো কাজ, এবার আমরা কি ভূমিতে কত বেগে আঘাত করতেছে ওটা বাইর করব, এরপর ওটা দিয়ে কি গতিশক্তি হিসাব করব।
তাহলে এটুক পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। এখানে কি করলাম, বস্তুর বাঁধন খুলে দিলে বস্তু মুক্তভাবে পড়বে না, একটা ত্বরণ নিয়ে পড়বে, ওই ত্বরণটা আমরা বের করছি। তো ওই ত্বরণটা বের করার জন্য এ বস্তুর লব্ধি বল হিসাব করছি। এ বস্তুর লব্ধি বল কিভাবে আসছে, ওই যে ডাব্লিউ এ থেকে ডাব্লিউ বি মাইনাস, এরপর এফ ইকুয়াল টু এম এ দিয়ে আমরা লব্ধি বলটা হিসাব করলাম, ওইখান থেকে ত্বরণটা হিসাব করলাম। এবার আসো আমরা গতিশক্তিটা হিসাব করবো, যেটা আমাদেরকে কম্পেয়ার করতে বলছে। তাহলে গতিশক্তি হচ্ছে ভি লাগবে। তাহলে ভূমিতে আঘাতের বেগ এখানে আবার বের করবো। এখন ভূমিতে আঘাত করার বেগ, ভূমিতে আঘাত করার বেগ কত হবে, ওই যে আবার আগের মতো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস কি 2a h বসবে। এবার কিন্তু আর 2gh বসবে না, এবার কি বসবে 2ah। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ওই যে ইউ থেকে 0 বসবে 2, এবার এর জায়গায় কত বসাবা 8.12, কত বসাবা 8.12, h কত বসবে 50 মিটার উপর থেকে পড়তেছে। তাহলে এবার যদি আমরা ভি স্কোয়ারের ভ্যালুটা বের করি, এবার আসবে 8.12 ইন্টু 50 ডিভাইডেড বাই 2, সরি ডিভাইড বাই 2 না, ইন্টু 2, ইন্টু 2 কত হয় 812 মিটার পার সেকেন্ড। এখানে ভি স্কোয়ারে রাখবো, কারণ আমরা তো গতিশক্তিতে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইউজ করবো। তাহলে ভি স্কোয়ার পুরোটা রেখে দেবো। ই কে ইকুয়াল টু, এবার দেখো কত গতিশক্তি নিয়ে আঘাত করবে, তাহলে হাফ বসলো, এম কত বসবে এ বস্তু, বা এখানে শুধু এ বস্তু বসবে কারণ আঘাত করবে শুধু এ বস্তু। তাহলে কত বসবে 16, আর ভি স্কোয়ার বসবে কত 812। ভ্যালু কত আসে এখন ইকের 812 ইন্টু 16 ডিভাইডেড বাই 2, 6496 জুল। এই যে দেখছো ইকে কমে গেছে, দেখো এই অপেক্ষাকৃত বেশি গতিশক্তি নিয়ে আঘাত করবে কিনা জিজ্ঞাসা করছিল। তাহলে কখন বেশি গতিশক্তি নিয়ে আঘাত করবে, সুতার বাঁধন কেটে দিলে না খুলে দিলে। যদি সুতার বাঁধন কেটে দিতাম তাহলে মুক্তভাবে পড়তো, তখন গতিশক্তির মান হতো 7840 জুল। যখন কেটে দিতা তখন মুক্তভাবে পড়তো, এত জুল নিয়ে কি করতো আঘাত করতো গতিশক্তির মান। আর যখন সুতার বাঁধন খুলে দিবা, সুতার বাঁধন খুলে দিলে মুক্তভাবে পড়তে পারবে না, কারণ পেছনে যে ব্যাকে একটা সাপোর্ট কাজ করতেছে, বি তাকে বাধা দিচ্ছে, টেনে রাখতেছে পেছন দিকে। যেভাবে পড়তে চাচ্ছে বি তাকে সেভাবে পড়তে দিবে না, পেছন থেকে একটা বাধা দিবে, যার কারণে ত্বরণের মানটা কমে গেছিল। আগের বার এখানে কিন্তু 9.8 এম স্কোয়ার বেগে পড়ছিল বা ত্বরণে পড়ছিল, এখানে ত্বরণের মান হচ্ছে কত 8.12। তাহলে ত্বরণ কমে গেছে না, ত্বরণ যেহেতু কমে গেছে গতিশক্তিও কি আসবে কমে যাবে, কারণ বেগ কমে যাবে তখন। তাহলে এত ত্বরণে যদি পড়ে, এত ত্বরণে 50 মিটার উপর থেকে পড়লে ভূমিতে কত বেগে আঘাত করবে, এই যে 812, ওইটা দিয়ে আমরা কি করছি গতিশক্তি বের করছি। তাহলে এখানে আমাদের এখন ডিসিশন কি, সুতার বাঁধন কেটে দিলে অপেক্ষাকৃত বেশি গতিশক্তি নিয়ে কি করবে ভূমিতে আঘাত করবে। মানে বাঁধন খুলে দেওয়ার চেয়ে যদি কেটে দিই তাহলে গতিশক্তির মান কি হবে বেশি হবে। এটাই হবে আমাদের ফাইনাল ডিসিশন। আশা করি বুঝতে পারছি, তাই না? এই ম্যাথটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, মোটামুটি বলা যায়, এটা কিন্তু বোর্ড এক্সামে আসছে। তো এটা একটু কমপ্লিকেটেড, অর্থাৎ এখানে তুমি চিন্তা করলে এখানে 4-এর একটু মিক্সড আপ আছে। যেমন এই পার্টটা গতিশক্তির পার্টটা তো চ্যাপ্টার 4 থেকে আসছে, মানে এটা 3 এবং 4-কে কম্বাইন করে সুন্দর চমৎকার একটা প্রশ্ন তৈরি করা হয়েছে। ঠিক আছে, যদি বুঝো এখানে দুইটা চ্যাপ্টারেরই তুমি টেস্ট পাবা, চ্যাপ্টার 3 এবং কি চ্যাপ্টার 4। কপিকলের কনসেপ্টও আছে, আবার শক্তির কনসেপ্টও আছে। ঠিক আছে, তো আশা করি খুব বেশি কঠিন না। তো আমরা যদি একটু ধাপে ধাপে জিনিসগুলো বুঝতে পারি, আশা করি মোটামুটি কপিকল আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, মোটামুটি আমি চেষ্টা করছি বোর্ডের যে কোয়েশ্চেনগুলো আসে বা কপিকলে তোমাদের এসএসসি লেভেলে যে প্রশ্নগুলো হইতে পারে ওই প্রশ্নগুলোকে তুলে নিয়ে আসার এবং সেগুলোকে সমাধান করে দেওয়ার। আমরা সবগুলো প্রশ্ন টোটাল 4টা প্রশ্ন সলভ করছি, হ্যাঁ 4টা। তো যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি লেকচারটা একটু ভালো করে বুঝো, ফলো করো, ঠিক আছে, হয়তো অনেক সময় এরকম হতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো তুমি কিছু জিনিস বুঝতেছো না, একটু তখন ব্রেক নিয়ে ধৈর্য ধরে আরেকটু দেখবা। অথবা যদি খুব বেশি না বুঝো আমাদেরকে কমেন্ট করবা, কমেন্টে আমাদেরকে জানাবা, আমরা চেষ্টা করবো তোমাদের ডাউটগুলো সলভ করে দেওয়া। ঠিক আছে, তবে আমার কথা হচ্ছে তোমরা যখন ভিডিওগুলো দেখবা, লেকচারগুলো ফলো করবা, আগে প্রথমত বুঝে নেওয়ার চেষ্টা করবা ভালো করে। ঠিক আছে, দেখে দেখে মানে আমি করাচ্ছি তোমরা ম্যাথ করতে বসে যাবে না, আগে আমার কথা শুনবা বুঝবা, দেন তোমরা নিজে নিজে আবার কি আলাদা করে ভিডিওটা পজ দিয়ে বা বন্ধ করে নিজেরা ট্রাই করবা। ঠিক আছে, বোর্ড দেখে দেখে ম্যাথ করার কোনো দরকার নাই, আগে বোর্ড দেখে বুঝবা, ঠিক আছে, তারপর তুমি নিজে করবা। ঠিক আছে, আচ্ছা তাহলে ভালো করে একটু বাসায় চেষ্টা করবা, যতটুকু পারা যায়। আমি চেষ্টা করছি তোমার জন্য সবটা সহজভাবে সবগুলো এক জায়গায় নিয়ে আসার, একটু ভালো করে চেষ্টা করবা। সময় যেহেতু কম এসএসসি 26 ব্যাচের জন্য, একটু ভালো করে জাস্ট এখন তো শেষ সময়, শেষ সময় কি ওভারঅল অনেক কিছু পড়তে পারবে না, এখন তোমাকে এমনভাবে মানে নিজের স্টাডি প্ল্যানটা সাজাইতে হবে যে
কম সময়ের মধ্যে তুমি বেশি পড়া কিভাবে পড়তে পারতেছো। তো আমার মতে আমরা এই জিনিসগুলো একত্রিত করার মাধ্যমে তোমাদের এই যে বারবার যেটা বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন বের করা, বিভিন্ন কোয়েশ্চেন সলভ করা, ওটা না করে তুমি এটুকু করলে তুমি জাস্ট মাথায় রাখবে এগুলো বোর্ড কোয়েশ্চেনের আলোকেই তৈরি করা, বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনকে অ্যানালাইসিস করে এই কোয়েশ্চেনগুলো সিলেক্ট করা হয়েছে। এগুলো করা মানে কি, তোমার বিগত 5-7 বছরের বোর্ড কোয়েশ্চেন করা শেষ এই টপিকটার উপরে, বা এই টপিকের উপর যে প্রশ্নগুলো আসছে ওগুলো এখানেই আছে। বুঝতে পারছি? তাহলে তোমার জন্য কাজটা সহজ হয়ে গেছে, তুমি একটু মনোযোগ দিয়ে ভালো করে বুঝে ফলো করে ম্যাথগুলো করো, আশা করি আর তোমার সমস্যা হবে না। এবং কপিকল থেকে যদি পরীক্ষায় তোমার প্রশ্ন আসে বোর্ড এক্সামে, এখান থেকে প্রশ্ন আসবে, এর বাড়ি থেকে আসবে না। এতটুকু আমি তোমাকে বলতে পারি, এতটুকু আশ্বস্ত আমি তোমাকে করতে পারি। এগুলোর বাইরে আর কি নাই, কপিকলের ম্যাথ নাই। আশা করি বুঝতে পারছি। আজকের ক্লাস তাহলে এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।